ওকে, আমার স্ক্রিনটা মনে হয় দেখা যাচ্ছে এবার। জি ভাইয়া, একদম ক্লিয়ার। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আচ্ছা, আমরা আজকে খুব ইনফরমালি একটা ক্লাস করব ইনশাআল্লাহ। এটা একদমই ফয়সাল যেরকম ক্লাস নেয় টিচার হিসেবে, আমি নিশ্চয়ই সেরকম কোনো ক্লাস করব না। বলে আমরা একটু গল্প করবো ইনশাআল্লাহ অ্যামোনিয়া প্লান্ট নিয়ে। তো ভালো হয়েছে যে, যেহেতু ফয়সাল এটা নিয়ে তোমাদের ক্লাস ইতিমধ্যে নিয়েছে, এই জন্য আমরা সুবিধা বোধ করবো ইনশাল্লাহ, এবং হোপফুলি অনেক কিছু রিপিট হবে। তো ফয়সাল হচ্ছে 15 ব্যাচ। ক্যাম্পাসে ওদের সাথে আমার সরাসরি দেখা করার সুযোগ হয়নি, যেহেতু আমরা 2015-16-তে ক্যাম্পাস থেকে বের হয়ে আসছি। এনিওয়ে, তারপরেও তো ক্যাম্পাসে হওয়ার কারণে স্বভাবতই ভালো সম্পর্ক থাকেই। তো ওর এক বন্ধু আমার কলিগ, তার মাধ্যমে ফয়সালের সাথে পরিচয় হলো এবং আমাকে অফার করলো যে আমরা একটা অ্যামোনিয়া নিয়ে একটা ক্লাস করতে পারি, অফলাইনে বা অনলাইনে। তো আমি সাধারণত এই কাজগুলো নিয়ে আগ্রহী হই, কারণ একটু কোন একটা কিছুর সাথে ইনভলভ হলে আমার একটু পড়ালেখারও সুযোগ হবে। অন্তত আহ, ভালো কিছু সময় কাটানো যাবে, ছোট ভাইদেরও কিছু এক্সপিরিয়েন্স হবে। তো আমি আমার ওয়াইফকে বললাম যে এরকম একটা অফার আছে, কুয়েটে একটা ক্লাস নেওয়া দরকার, অফলাইন বা অনলাইন। তো আমি যাবো কিনা কুয়েটে। তো আমার ওয়াইফ বললো যে ঠিক আছে, তুমি যাইতে পারো, তবে আমার শর্ত হচ্ছে চিংড়ি নিয়ে আসতে হবে। তো হচ্ছে এরপরে আর প্ল্যান করতে পারি নাই, কারণ হচ্ছে আমাদের ডিউটির জন্য, শিফটে ডিউটি, আজকে কালকে ছুটি। আহ খুলনাতে গেলে আসলে আমার 2 দিন সময় নিয়ে যাইতে হবে। কারণ হচ্ছে যে আমি খুলনাতে ওই অঞ্চলে 5 বছর ছিলাম। আমার প্রথম চাকরিটা ছিল পেট্রোম্যাক্সে, এখানে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরে 2016-তে। আমি 2016-তে জয়েন করি পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড, এইটা মংলাতে অবস্থিত। ওইখানে 5 বছর ছিলাম। তো এইটার জন্য বেশ ওই অঞ্চলে আমার ভালো একটা সম্পর্ক ছিল। আর কুয়েটের সাথে আমার ভালো একটা স্মৃতিও আছে। আমি একটু গল্প দিয়ে শুরু করি কৃষি হওয়ার জন্য। বুয়েটের যেদিন আমার অ্যাডমিশনের রেজাল্ট হয়, ঠিক সেই দিন আমি কুয়েটের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো চান্স তো পেয়েছিলাম, আমার পজিশনটা ঠিক এই মুহূর্তে মনে নাই। তো তখন ক্যাম্পাসে গেলাম, বেশ ভালোই লাগলো, কারণ কুয়েটের সেবারই প্রথম যাওয়া ছিল। আমাদের এক বড় ভাই একটা গেট দেখালো যে এটা হচ্ছে প্রস্তাবিত গেট, তোমরা এখন যে গেটটা দেখো সেটা তখনো হয়নি, যে গেটটা ভবিষ্যতে হবে। তো যাই হোক, এভাবে মোটামুটি কুয়েটের সাথে কিছুটা স্মৃতি আছে। আবার যদি ভবিষ্যতে কখনো যাওয়ার সুযোগ হয়, তাহলে হয়তো বা আরো ভালো কিছু সময় কাটবে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে যে নিজের পরিচয় বলতে, আমি বুয়েট থেকে কেমিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমরা 2016-তে গ্রাজুয়েশন শেষ করি। এরপরে পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড মংলাতে, যেটা বলছিলাম, ওইখানে 5 বছর ছিলাম। ওরা হচ্ছে কনডেনসেট থেকে, ন্যাচারাল গ্যাস কনডেনসেট থেকে অকটেন পেট্রোল যে ফুয়েল অয়েল গুলো আছে সেগুলো বানায়। আর এর পরবর্তীতে আমি এই সকল সরকারি চাকরিতে চলে আসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি তে জয়েন করি। 4 বছর হলো এখানেও। তো সব মিলে এই তো 9 বছর ইন্ডাস্ট্রির সাথে চলছে। আর খুলনাতে আরো কিছুদিন ঘোরাঘুরি করেছিলাম, যখন মংলায় ছিলাম তখন নর্দার্ন ইউনিভার্সিটি আছে তোমাদের পাশেই, শিববাড়ি মোড়ে প্রাইভেট ভার্সিটি, ওইখানে আমার 1.5 বছর সময় নিয়ে এমবিএ করার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই তো মোটামুটি ছোট পরিচয়। আর এখন থাকি ঘোড়াশালেই, ফ্যাক্টরির আবাসিকেই থাকি, পরিবার পরিজন আছে, 4 জন সন্তান আছে, সব মিলে এইদিকেই থাকা। তো হচ্ছে তোমাদের সবার হয়তো বা এখানে আসার সুযোগ হবে কিনা আমি জানি না, তারপরেও আমি ফয়সালের মাধ্যমে ইনভাইট করে রাখবো, যদি তোমরা অফিসিয়ালি কখনো এখানে সাকাখানে এসে ঘুরে যাওয়ার সুযোগ পাও। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হইতে পারে, তখন হয়তো তোমার সাথে দেখা হওয়ারও একটা সৌভাগ্য আমি পেতে পারি। ঠিক আছে, তো আমি একটু প্রাথমিক কথাবার্তা বললাম, এর মধ্যে কোনো ইনফরমেশন নাই। আমি এইবার মূল ক্লাসের দিকে চলে যাই। ঠিক ক্লাস বলবো না, আমি এটাকে গল্প বললেই পছন্দ করব। তো আসলে এই ধরনের প্রেজেন্টেশন গুলা অফলাইনে মানানসই হয়, অনলাইনে আসলে এটা খুব বেশি এনভায়রনমেন্ট এনজয় করাটা কঠিন। তো এরপরও আমি চেষ্টা করব অন্তত 1 ঘন্টা সময় তোমাদের সাথে কাটানোর। আচ্ছা, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি আমাদের কোম্পানির নাম। আমি মনে হয় যে টোটাল প্রেজেন্টেশনে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে নিই, এটা থেকে ওভারঅল আইডিয়া নিয়ে শুরু করা যাবে। খুব ছোট একটা ভিডিও।
ফয়সাল বা শান্ত আমার এবার সাউন্ড কি আসছে, ভিডিওর সাউন্ড আসছে? ভাইয়া একটু যদি প্লে করতেন তাহলে বোঝা যেত। সাউন্ড বোঝা যাচ্ছে? আহ, আমি পাচ্ছি না ভাইয়া ওইভাবে। সীমান্ত কি পাচ্ছো? না স্যার, পাওয়া যাচ্ছে না সাউন্ড। আচ্ছা। আচ্ছা, ভিডিওটা দেখা যাচ্ছে? জি ভাইয়া, ভিডিও দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, দেখা আমি যাচ্ছে। অন্তত কন্টিনিউ করে যাই। আহ ওকে, আমার মনে হয় যে অন্তত ফ্যাক্টরি কিছু স্মৃতিস্থান দেখা গেছে। ঠিক আছে, আমরা তাইলে এবার একটু ফর্মালি শুরু করি, যদিও আমি ইনফর্মাল করব আগেই বলেছি। আচ্ছা, আর হচ্ছে আপাতত সবার আনমিউট করার অপশনটা বন্ধ থাকবে। যে কোনো কারণে ফয়সাল অথবা শান্ত আমাকে নক করবে প্লিজ। ওকে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা নেক্সট প্রসিড করি। আচ্ছা, আমাদের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, এটা বিসিআইসির অধীনে একটি প্রতিষ্ঠান। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশে ইউরিয়া ফার্টিলাইজার যতগুলো আছে, এর মধ্যে একটা আছে কাফকোর, যেটা হচ্ছে আহ, বৈদেশিক এবং দেশীয় দুইটা যৌথ আহ, অর্থায়নে চলে। আর হচ্ছে বাকি যে কয়েকটা আছে, এগুলো সবগুলোই বিসিআইসির। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত অনেক ইনস্টলমেন্টে অনেক ব্যয়বহুল হয়। এটার জন্য আসলে এগুলো প্রাইভেটে হওয়াটা একটু কঠিন। তো এর মধ্যে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার এটা এখন বিসিআইসির বলা যায় এক মানে বেস্ট রানিং ফ্যাক্টরি। এটার ক্যাপাসিটি হচ্ছে, ইয়ারলি প্রোডাকশন ক্যাপাসিটি 9,24,000 মেট্রিক টন। তোমাদের হয়তো আইডিয়া আছে, আমি খুব কাছাকাছি হয়তো বা যাবো। বাংলাদেশে এখন ইউরিয়া সারের কনজাম্পশন রেট অলমোস্ট 24-25 লাখ বা 27 লাখ মেট্রিক টন পার ইয়ার এরকম। তো এর মধ্যে অলমোস্ট ওয়ান থার্ড এই ফ্যাক্টরি থেকে উৎপাদন হওয়া সম্ভব। আহ এইটাতে আমাদের ডেইলি প্রোডাকশন ডিজাইন ক্যাপাসিটি 2,800 মেট্রিক টন এবং 1,600 মেট্রিক টন ইউরিয়া অ্যামোনিয়া প্রয়োজন হয় এটার জন্য। আমাদের টোটাল গ্যাস কনজাম্পশন 72 mm SCFD, 72 মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে। এইটা হচ্ছে, একটু আইডিয়া দেই, মোটামুটি বাংলাদেশের টোটাল যে এনজি কনজাম্পশন হয়, এর মোটামুটি এর মোটামুটি 3 ভাগ, তোমার শতকরা 3 ভাগ, অলমোস্ট 3% ন্যাচারাল গ্যাস সেখানে আমাদের কনজাম্পশন করতে হয়। আর
প্রত্যেক টন ইউরিয়া সার পাইতে আমাদেরকে 22 MCF, 22,000 কিউবিক ফিট গ্যাস আমাদেরকে কনজিউম করতে হয়। ওকে। এইটা করেছে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তোমরা হয়তো মিৎসুবিশি গাড়ির নাম শুনেছো, ওদেরই একটা সিস্টেম কনসার্ন। মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা করেছে। আমাদের এখানে মোটামুটি 4টা মেজর প্রসেস আছে, যেগুলো লাইসেন্সর গুলো হচ্ছে অ্যামোনিয়াতে আছে হালদার টপসো, ডেনমার্কের খুবই পরিচিত একটা লাইসেন্সর। এখানে সম্ভবত কাফকোতে, এরপরে আমাদের বিসিএসসি যমুনা আছে, এগুলো হালদার টপসর। ইউরিয়ার দুইটা থাকে, একটা হচ্ছে ইউরিয়া মেল্ট, একটা ইউরিয়া গ্র্যানুলেশন। মেল্ট হচ্ছে সাইবেম ইতালির এবং গ্র্যানুলেশনটা টিকেএফটি জার্মানির। আর কার্বন ডাই অক্সাইড রিকভারি একটা সেকশন আছে, আমরা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এটা নিয়ে। এটা জাপানের এমএচআই, আমাদের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা আমাদের জেনারেল কন্ট্রাক্টর ছিল, ওদের নিজেদের ডিজাইন করা। ওকে, এই মোটামুটি খুব পুঁথিগত একটু তথ্য বললাম। এখানে ডেইলি প্রোডাকশন আমাদের যে 2800 মেট্রিক টন সার হয়, এটার একটু ভিজুয়ালাইজেশনের জন্য বলছি। ধরো প্রতিদিনে 56,000 বস্তা। মোটামুটি আরেকটু যদি ক্লিয়ার করে বলি যে প্রতি মিনিটে 40 বস্তা সার, বা আমরা যদি পার সেকেন্ডে বলি অলমোস্ট 33 কেজি। প্রত্যেক সেকেন্ডে 33 কেজি সার প্রডিউস হচ্ছে। এটা হচ্ছে 2800 মেট্রিক টন ইউরিয়া পার ডেতে। এটার মোটামুটি একটু আহ হচ্ছে ফিজিক্যাল অবস্থা। এই তো। তো আমার মনে হয় যে আমরা এবার একটু সামনে যেতে পারি। আমাদের, তোমরা নিশ্চয়ই জানো খুবই বাংলা কথাবার্তা, যে ইউরিয়া সারের জন্য অ্যামোনিয়া দরকার হয়। তো ইউরিয়াতে যে বিষয়গুলো আছে, সিএইচ, NH2, CONH2, আমি যদি ভুল না করে থাকি, ওকে, ভুল করলেও সমস্যা নাই। এতদিন এসে ভুল হয়েও যাইতে পারে। এনিওয়ে, এখানে হাইড্রোজেনটা আমাদের মেইন কাঁচামাল হচ্ছে যে এখানে যে সি আছে, কার্বন আছে, এইটা হচ্ছে আমাদের মেইন কাঁচামালের সাথে সংশ্লিষ্ট, যেটা মূলত ন্যাচারাল গ্যাস হিসেবে আমরা পাই। কার্বনের একমাত্র সোর্স ন্যাচারাল গ্যাস, যেটা বাংলাদেশে প্রডিউস হয় কিছু, এবং ম্যাক্সিমাম বা একটা বড় অংশ হচ্ছে যে এলএনজি হয়ে বাইরে থেকে আসে। ওকে, গভর্নমেন্টের একটা ভালো প্রজেক্ট। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশে গভর্নমেন্ট যদি কোনো সার কিনে, এটাতে অলমোস্ট 70 টাকা বা তার চেয়ে বেশি পে করতে হয় আমরা যদি বাইরে থেকে কিনে নিয়ে আসি। এর পরিবর্তে আমরা যদি এলএনজি কিনে সেটা থেকে ইউরিয়া বানাই, তাতে পার পার টন ইউরিয়ার খরচ বা পার কেজি ইউরিয়ার খরচ অনেক কমে যায়। এনিওয়ে, যেটাতে ছিলাম, কার্বনটা আসে র ম্যাটেরিয়াল ন্যাচারাল গ্যাস থেকে। এরপরে ও যেটা আছে অক্সিজেন, আহ এইটা আমরা পাই হচ্ছে, একটা অংশ পাই এয়ার থেকে, একটা অংশ পাই পানি থেকে, পানি বা স্টিম থেকে। এরপরে হাইড্রোজেন যেটা আছে, এটার একটা অংশ পাই আমরা ন্যাচারাল গ্যাস থেকে, প্রাকৃতিক গ্যাস থেকে, এবং বাকি অলমোস্ট 56% পাই আমরা ন্যাচারাল গ্যাস থেকে। হাইড্রোজেন যেটা, বাকি অলমোস্ট 44% পাই আমরা স্টিম থেকে বা পানি থেকে। এই, আর নাইট্রোজেন যেটা আছে সেটা আমরা গড গিফটেড এয়ার থেকে পাই। সো সব মিলে যেটা দাঁড়াইলো যে আমরা ন্যাচারাল গ্যাস থেকে সার পাই। আমি যখন সার কারখানা চাকরি পাইলাম, একজন আমার কোশ্চেন করলো এখানে কি নাকি গাছ পচায় সার বানায়। তো সারের নিয়ে মোটামুটি হচ্ছে যে অনেকেরই টুকটাক এরকম ধারণা আছে যে আমরা হয়তো গাছ টাছ পচায় সার বানাই। তো আবার আম্মু আমার জিজ্ঞেস করে যে ফ্যাক্টরি নিতে নিয়ে যাওয়ার পরে, যে এখানে তো কই কিছু তো দেখা যায় না, খালি সারই দেখা যায়। তো সব তো ন্যাচারাল গ্যাস লাইনে ঢোকার পরে সব তো পুরোটাই কিছুই হচ্ছে যে আহ লাইন লাইনের মধ্যে, এখানে তো দেখার কিছুই নাই আসলে। তো সব মিলে আমরা বলা যায় যে মোটামুটি আমরা ন্যাচারাল গ্যাস থেকেই আমরা সারটা বানাচ্ছি। ওকে, এখানে আসলে তোমাদেরকে খুব বেশি তথ্য এখানে হয়তো তোমরা পাও নাই, চলো আমরা সামনে আগাই। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির একটা নাইট ভিউ। মোটামুটি অ্যামোনিয়া ফ্যাক্টরির একটা অংশ এখানে কাভার করেছে। আমাদের টোটাল ফ্যাক্টরিটা তোমরা নিশ্চয়ই হয়তো এখানে দেখে থাকবে, অলমোস্ট 110 একর। আমি জানি না, সম্ভবত তোমাদের ক্যাম্পাসের চেয়ে একটু বড় হবে, অন্তত আমাদের বুয়েটের চেয়ে বড়। খুব লম্বাতে অলমোস্ট 1.5 কিলোমিটারের মতো, খুব লম্বা একটা জায়গা হচ্ছে যে ফ্যাক্টরি। অ্যামোনিয়া প্লান্ট একটা অংশ, এর দুই পাশে হচ্ছে আরো কিছু অংশ আছে। ওকে, এনিওয়ে, তাইলে আমাদের ইউরিয়া সারের জন্য দরকার হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড। তো এইখানে হচ্ছে খুব সিম্পলিফাইড একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। আমি নিশ্চয়ই এটার আলাপে যাব না, আমি হয়তো লেকচার পিডিএফটা শেয়ার করে দিব, তোমরা পরবর্তীতে সুযোগ হলে দেখে নিও। ওকে, এখানে হচ্ছে
অ্যামোনিয়া এবং ইউরিয়ার টোটাল ব্লক ডায়াগ্রাম একদমই কোন করে কি হয়েছে। ফর্চুনেটলি এইটা ডিজাইন করা আমার। ডিজাইন মানে হচ্ছে যে এটার পিএফডি দেখে দেখে ডিজাইন পরবর্তীতে স্যারদের সহযোগিতা নিয়ে এটা করার সুযোগ হয়েছিল। তো বাম পাশে গ্রিনার অংশটা অ্যামোনিয়া প্লান্টের এবং কিছুটা ইয়েলিশ অংশটা এটা ইউরিয়া প্লান্টের। তো পরবর্তীতে তোমরা আগ্রহী হলে সময় পেলে এটা হয়তো দেখতে পারো, আমি ডিটেলস আলাপের মধ্যে যাবো না। ওকে, তাইলে এবার আমরা সামনে আগাবো। অ্যামোনিয়া প্লান্টে আমরা ন্যাচারাল গ্যাস হিসাবে র ম্যাটেরিয়ালটা নেই, এবং আমরা অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এই দুইটা প্রডিউস করি। ওকে, আমি আলাপে নেক্সট করার আগে, প্রসিড করার আগে আমি আবার একটু শিওর হয়ে নিই, শান্ত বা ফয়সাল আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? সাউন্ড কি ওকে? ভাইয়া, আহ, পুরোপুরি ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, নো কোনো প্রবলেম। সমস্যা নেই। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ন্যাচারাল গ্যাস আমরা র ম্যাটেরিয়াল হিসেবে পাচ্ছি। এখান থেকে আমরা প্রডিউস করব কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া প্লান্টের টার্গেট। তো তোমরা জেনে থাকবে এখানে যেহেতু আমাদের ফ্যাক্টরিটা বড়, সো এই জায়গাতে হচ্ছে বেশ মেজর তিনটা ডিপার্টমেন্ট আছে। একটা হচ্ছে অপারেশনে তিনটা ডিপার্টমেন্ট আছে: অ্যামোনিয়া অংশ, অ্যামোনিয়া সেকশন, দেন হচ্ছে ইউরিয়া সেকশন, যারা মূলত আমাদের কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া নিয়ে ইউরিয়া প্রডিউস করে। আর ইউটিলিটি একটা সেকশন আছে যারা মূলত কুলিং ওয়াটার, এরপরে ডিমিনারেলাইজড ওয়াটার ইত্যাদি সাপ্লাই দেয়। এছাড়াও কিছু অ্যাসোসিয়েটেড সাপোর্টিং ডিপার্টমেন্ট থাকে, যেরকম পাওয়ার ডিপার্টমেন্ট আছে বা ইলেকট্রিক্যাল, যারা মূলত আমাদের পাওয়ার প্রডিউস করে। এটা তো সেলফ প্রডিউস করতে হয় যেহেতু কন্টিনিউয়াস পাওয়ারের দরকার হয়। এছাড়াও কিছু অ্যাডমিন বা আরো বেশ কিছু অ্যাসোসিয়েট ডিপার্টমেন্ট থাকে। অপারেশনে মূলত চারটা ডিপার্টমেন্ট: অ্যামোনিয়া, ইউরিয়া, ইউটিলিটি, এবং এর পাশে ইলেকট্রিক্যাল বা পাওয়ার সেকশন। ওকে, তো যার যার সেকশন নিয়ে মূলত আমরা হচ্ছে যে ইনডেপথ জানার চেষ্টা করি, যেহেতু অপারেশনে তার দায়িত্ব সেটা নিয়েই থাকে। ইভেন সেকশনের মধ্যেও হচ্ছে আমাদের পুরো অ্যামোনিয়া প্লান্টে আবার 9টা আলাদা সেকশন আছে। আহ, এবং এই সেকশন গুলাতেও হচ্ছে দায়িত্ব আলাদা ডিস্ট্রিবিউটেড থাকে। এটা বড় হওয়ার জন্য এটা করতে হয়। আমি যখন পেট্রোম্যাক্সে ছিলাম মংলাতে, পুরো ফ্যাক্টরি হচ্ছে যে একটা সেকশনে আলাদা কোনো ডিভাইডেশন নাই এরকম। এনিওয়ে, চলে আসো আমাদের অ্যামোনিয়া প্লান্টে। প্রথম যে কাজটা আমাদের হয়, আমরা যখন র ম্যাটেরিয়াল পাই, ন্যাচারাল গ্যাস, এইটাকে আমাদের নেক্সট প্রসিড করার জন্য পিউরিফিকেশনের দরকার হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ। আর এখানে পিউরিফিকেশন বলতে আমরা সাধারণত এটাতে যদি সালফার থাকে এটা আমরা রিমুভ করি। তো সালফার হচ্ছে নেক্সট সে যখন যাবে, সালফারটা সাধারণত ম্যাক্সিমাম জায়গাতে যেটা হয় যে পরবর্তী ক্যাটালিস্ট গুলো যখন পাবে, এই ক্যাটালিস্ট গুলোর জন্য সে পয়জন হিসেবে কাজ করে। এটার জন্য আলাদা করে নিতে হয় সালফারটাকে। আহ তো এই জন্য সালফারকে আলাদা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে সালফার যখন সে ন্যাচারাল গ্যাসে থাকে তখন সে অর্গানিক সালফার থাকে। আমরা যখন আলাদা করতে যাব তখন তাকে ইনঅর্গানিক ফর্মে নিয়ে যাইতে হয়। এইটার জন্য আমরা হচ্ছে দুইটা কাজ করি। একটা হচ্ছে প্রথমে সালফারটাকে হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে হাইড্রোজেন সালফাইড ফর্মে নিয়ে আসি। এই যে হাইড্রোজেন সালফাইড ফর্মটা, এটাই ইনঅর্গানিক ফর্ম। তো এইটার জন্য আমরা যে ভেসেলটা ইউজ করি এটার নাম হচ্ছে হাইড্রোজিনেটর। আমার কাছে যদি দেখা যায় একদম স্ক্রিন ডান, ছোট ভেসেলটা, এটার নামে হাইড্রোজিনেটর। তো এখানে নিকেল মোলিবডিনাম ক্যাটালিস্ট থাকে। তোমরা বাম পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে ক্যাটালিস্টের ছবি। আর মাঝের যে ছবিটা এটা হচ্ছে ক্যাটালিস্ট করার আগের ছবি। নিচে কিছু সিরামিক বল থাকে, আহ এর উপরে ক্যাটালিস্ট গুলো থাকে। ওকে, আমাকে একটু সময় দিবা একটু। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে একটু ক্যাটালিস্টটা দেখানোর চেষ্টা করি। আমার ক্যামেরাটাতে তোমরা দেখলেও আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটু সময় দিবা, তাহলে আমি একটু আইডিয়া পাবো যে হচ্ছে। আচ্ছা, ফুলি দেখা যাচ্ছে। আমি এই, আহ, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিটা? শান্ত। ভাইয়া, কোন ছবিটার কথা বলতেছেন বলেন, আচ্ছা, মানে আমরা ক্যামেরাতে ছোট্ট আমার আঙ্গুলের সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাটালিস্ট।
ও না ভাইয়া, এটা দেখতে পাচ্ছি না আমরা। এইবার দেখা যাচ্ছে? ভাইয়া আমার আমি দেখতে পাচ্ছি চেহারাটা না, সীমান্ত দেখতে পাচ্ছ কি? আমার চেহারাটা কি দেখা যাচ্ছে? ভাইয়া আমি দেখতে পাচ্ছি না। ওকে, বাকি যে কোনো একজন, সীমান্ত কি আছো? আমি মনে হয় যে যে কারো আনমিউট করার অপশনটা অন করে রাখলাম। আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক শিওর না, আমার এখানে স্ক্রিনে আমার ক্যামেরাটা আমি দেখতে পাচ্ছি না। স্যার আমার টার্ন মিউট করা যাচ্ছিল না আর কি। ওকে, এখন প্রথমে আনমিউট করে দিই। স্যার প্রথমে দেখা সীমান্ত যাচ্ছিল, তুমি, তারপর দেখা যায়নি। ওকে, এবার দেখা যাচ্ছে? না স্যার, অন্ধকার হয়ে গেছে। এবার এখন কি দেখা যাচ্ছে? সরি, আমি একটু সময় নিচ্ছি। এখন কি ক্যামেরাটা দেখা যাচ্ছে? জি স্যার, ভাইয়া এখন আমি ঠিক দেখতে আছে। পাচ্ছি না, সীমান্ত কি অবস্থা, তুমি কি দেখতে পাচ্ছ? স্যারকে দেখা যাচ্ছে কিন্তু। ওকে, 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 আমাকে দেখা গেলে হবে। আচ্ছা, আমি একটা বক্স দেখাচ্ছি, দেখা যাচ্ছে এবার? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরাটা কতটা স্পষ্ট দেখা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার হাইড্রোজেনেটর ক্যাটালিস্ট। এটাই হচ্ছে ক্যাটালিস্ট যেটা হাইড্রোজেনেটরের মধ্যে থাকে। ওকে, এটা আসলে ফিজিক্যালি দেখাতে পারলে আমার বেশি ভালো লাগতো। আমার কাছে মোটামুটি আমাদের সবগুলো ভেসেলের ইনসাইডে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো কালেকশন আছে। আচ্ছা, এনিওয়ে, আমরা সামনে আগেই আমার মনে হয়। ঠিক আছে। তো হাইড্রোজেনেটর এখানে যেটা থাকে, আমরা বললাম যে নিকেল মনিজমের ক্যাটালিস্ট থাকে যে হাইড্রোজেন সালফাইড প্রডিউস করে। এর পরবর্তীতে আমরা যেটা করি, এই হাইড্রোজেন সালফাইডটাকে নেক্সট সালফার অ্যাবজর্বার আছে যেটাতে মূলত জিঙ্ক অক্সাইড থাকে। জিঙ্ক অক্সাইড ক্যাটালিস্ট হিসেবে থাকে। এইটা তোমরা যে নিচে দেখতে পাচ্ছ সাদা কিছুটা, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ক্যাটালিস্ট। বোতলের মধ্যে, বয়ামের মধ্যে তো খুব ভালো ক্লিয়ার দেখা যাবে না। তো একদমই ভাতের মতো, জাস্ট আমরা যে ভাত খাই তার চেয়ে একটু বড়, সামান্য একটু বড়, এবং এটা চাপ দিলে গলে যায়। ওকে, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ক্যাটালিস্ট, যেটাকে জাস্ট হাইড্রোজেন সালফেটটাকে সে ক্যাচ করে ফেলে জিঙ্ক সালফাইড হিসেবে। তো এখানে যদিও আমরা এটাকে অ্যাবজর্বার বলি, তারপরেও এটা কাইন্ড অফ অ্যাবজর্বার বলা যায়, মানে জিঙ্ক সালফাইড হিসাবে সে ওই ভেসেলেই রয়ে যায় এবং পিওর ন্যাচারাল গ্যাসটা এখান দিয়ে বের হয়ে যায়। ওকে, আমরা জিপিএস যে পেজটা দেখি সেটা হচ্ছে এই পেজটা, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। এখানে একদম বাম পাশে যেটা, ফোনে দেখে থাকলে হয়তো বা খুবই ছোট দেখাবে, ল্যাপটপে হয়তো একটু বড় দেখাইতে পারে। বাম পাশেটা হচ্ছে হাইড্রোজেনের এবং ডান পাশে এই দুইটা হচ্ছে সালফার অ্যাবজর্বার। তোমরা দেখো একদম বাম পাশে ন্যাচারাল লেখা, এটা হচ্ছে ন্যাচারাল গ্যাসটার একদম স্টার্টিং পয়েন্ট, যেটাকে আমরা ব্যাটারি লিমিট বলি, যেখানে ফ্যাক্টরিতে র ম্যাটেরিয়ালটা তার স্টার্টিংটা শুরু করে। এখানে আসার পরে আমরা একদমই তাকে, তোমরা দেখো যে দুইটা আঁকা বাঁকা হচ্ছে লাইন আছে, এখানে একটা এখানে একটা, এটা হচ্ছে একটা এক একটা এক্সচেঞ্জার। এটা নিয়ে হয়তো আমরা নেক্সট একটু আলাপ করার সুযোগ পাবো। এটা হচ্ছে এক একটা এক্সচেঞ্জার, আমরা এখানে তার রিয়েকশনের জন্য তাকে একটা টেম্পারেচার দিতে হয়, যে জন্য আমরা এম্বিয়েন্ট টেম্পারেচারের ন্যাচারাল গ্যাসটাকে দুইটা ধাপে হিট করে আমরা একে হাইড্রোজেনেটরে ঢুকাই, দেন সালফার অ্যাবজর্বারে ঢুকাই, এবং এরপরে সে পিওর হয়ে মোটামুটি নেক্সট প্রসিড করে। বাংলাদেশে যে ন্যাচারাল গ্যাসটা আসে, আছে বা আসে, এই দুইটাতেই মোটামুটি সালফারটা একদমই থাকে না। এই জন্য আমরা মোটামুটি হচ্ছে এখানে সালফার নিয়ে আমাদের একদমই ভোগান্তি পোহাইতে হয় না। প্রশ্ন হচ্ছে যে সালফার যদি থাকে এবং এইটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝতে পারবো, এটা তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া শেয়ার করি একটু বোঝার জন্য। আচ্ছা, এখানে দেখো এই যে R202A, এটা হচ্ছে একটা ভেসেল, সালফার অ্যাবজর্বার দুইটা আছে, এটা ভেসেল। আমরা প্রত্যেকটি ভেসেলের ইনলেট এবং আউটলেট প্রেসার থেকে পিডিআই, প্রেসার ডিফারেন্সিয়াল, বের করি। এর মধ্যে প্রেসারের ড্রপটা কতটুকু হচ্ছে, যেমন এখানে দেখা যাচ্ছে যে 21.7 কেপিএ, কিলো প্যাসকেল, এতটুকু প্রেসার ড্রপ হচ্ছে।
তো এটা খুবই ন্যাচারাল, একটা ভেসেলের মধ্য দিয়ে বাইরে বের হইতে এতটুকু প্রেশার খুবই ন্যাচারাল। যদি আমাদের এখানে সালফার থাকতো তাইলে কি হইতো, জিঙ্ক সালফাইড আস্তে 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 জমা হইতো, এবং এই পিটা আস্তে আস্তে বাড়তো। এই পিডিআই যেটা, প্রেশার ডিফারেন্সিয়াল যেটা, এটা আস্তে আস্তে বাড়তো। এটা এক সময় যখন আস্তে আস্তে 100 কেপিএ হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এই টোটালটাই আমাদের ইউজলেস হয়ে গেছে, আমাদের নেক্সট ক্যাটালিস্ট চেঞ্জ করতে হবে। আমাদের এখানে অলমোস্ট 2 বছর ফ্যাক্টরি চলছে, এটা আগে যে ভ্যালু ছিল সেম আছে, তার মানে আমাদের এখানে একদমই সালফার নাই। সো এটা হচ্ছে একটু আইডিয়া দিলাম তোমাদেরকে যে আমরা কিভাবে আসলে একটা ক্যাটালিস্ট সুইটেবল আছে কিনা এমনি বুঝি। এটা একটা মেজর ক্রাইটেরিয়া হচ্ছে এটা ডিফারেন্সিয়াল প্রেশারটা কতটুকু চেঞ্জ হচ্ছে। ওকে, নেক্সট আমরা যেটাতে যাব, তোমরা নিশ্চয়ই জানো যে এখানে আমাদের দুইটা রিফর্মার আছে, যেখানে আমরা ন্যাচারাল গ্যাসকে রিফর্ম করি। রিফর্ম মিন্স আমরা তাকে নতুন একটা ফর্ম দেই। ওকে, প্রাইমারি রিফর্মার দেখতে মোটামুটি একটা বাড়ির মতো। কেউ দূর থেকে মনে হবে যে এটা একটা বাড়ি, জাস্ট এরকম। অন্যান্য ভেসেল গুলা যেরকম একটু হচ্ছে কনফাইন্ড হয়, এটা একদমই একটু ভিন্ন ধরনের। তো এখানে আমাদের রিফর্মারে দুইটা কাজ থাকে। আমাদের দুইটা রিফর্মার আছে। এই রিফর্মার আমরা যেটা করি, জাস্ট ন্যাচারাল গ্যাসটাকে রিফর্ম করি। কিসেতে রিফর্ম করি, আমরা এখানে ন্যাচারাল গ্যাস থেকে সিও, CO2 এবং হাইড্রোজেন প্রডিউস করি, যেটাই মূলত আমার পরবর্তীতে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড প্রডিউস করতে সহযোগিতা করবে। ওকে, তো আমাদের প্রাইমারি রিফর্মারে যে ক্যাটালিস্টটা ব্যবহার করা হয়, এটা একটা নিকেল বেসড ক্যাটালিস্ট, সম্ভবত ফয়সাল অবশ্যই তোমাদেরকে পড়িয়েছে। ওকে, ক্যাটালিস্ট গুলা দেখতে 7 হোল ক্যাটালিস্ট, তোমরা দেখতে পাচ্ছ 7 হোল ক্যাটালিস্ট। হচ্ছে যে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, যদি ক্যামেরাটা তোমরা দেখো, এটা হচ্ছে জাস্ট প্রাইমারি রিফর্মারের ক্যাটালিস্ট, একদম খুব ছোট ক্যাটালিস্ট, আঙ্গুলের মাথার মতো এরকম হবে। তো এটা হচ্ছে দেখতে এরকম হলে, এটা মূলত এগুলো খুব পোরাস হয়। প্রচন্ড রকমের ভেতর ভেতর ছিদ্র আছে, খুব তাত্ত্বিক কথাবার্তা গুলো তোমরা হোপফুলি জানো। তো এর মধ্যে দিয়ে যায়। তো আমাদের এখানে যেটা আছে যে এই প্রাইমারি রিফর্মার, যেহেতু এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, বাইরে থেকে আমাদেরকে হিট সাপ্লাই দিতে হয়। তো এটার জন্য আমাদের 480টা বার্নার ইউজ করতে হয়। বার্নার, এই যে বাইরে যেটা দেখা যাচ্ছে খুব ছোট 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 যেটা আহ সারিতে বার্নার আছে, এগুলো হচ্ছে বার্নার। তো আমি একটু ভেতরটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বাম পাশে যেটা দেখতে পাচ্ছি কনস্ট্রাকশনের সময় তোলা, এর মাঝখানে টিউব গুলো থাকে। আমার সালফার অ্যাবজর্বার থেকে যখন সে পিওর গ্যাস হয়ে বের হয়, প্রাইমারি রিফর্মারে আমরা দেই, তখন সে ন্যাচারাল গ্যাস যায় এবং স্টিমের সাথে মিলে সে আসে। তো এইটা দুই ভাগে ভাগ হয়ে মোট 184টা টিউবের মধ্যে ভাগ হয়ে যায় সে। এবং এই যে বাম পাশের ছিদ্রগুলো, এটা হচ্ছে গুলো এর মধ্যে দিয়ে যায়। আর এটা হচ্ছে প্রাইমারি রিফর্মারের মাঝখানে যে ছবিটা, একদমই ভেতরের ছবি, এটা হচ্ছে টিউব, এর মধ্যে ক্যাটালিস্ট থাকে। ক্যাটালিস্ট, এই টিউব গুলো অলমোস্ট 14 মিটার, 14 মিটার লেন্থের। ওকে, 14 মিটার লেন্থ। এর মধ্যে দিয়ে ক্যাটালিস্ট আছে, গ্যাসগুলো পাস করে। মাঝখানের ছবির বাম পাশের যে অংশগুলো দেখা যাচ্ছে সাদা দেয়ালে, এগুলো হচ্ছে বার্নার। বার্নার একদম ভেতরে হিট থাকে, অলমোস্ট 1050 ডিগ্রি টেম্পারেচার ভেতরে হিট থাকে তখন, ফ্যাক্টরি রানিং থাকে। থেকে বের হওয়ার পরে ডান পাশে যে ছবিটা, থেকে বের হওয়ার পরে সে একটা হেডারে জমা হয়, ফাইনালি সে আহ, নীল কালারের যে হেডারটা দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে সে যায়। ওকে, এরপরে সে সেকেন্ডারি রিফর্মারে যায়। তাহলে এখানে মেজর কনভার্সন যেটা হয়, মিথেনটা আমরা 94%, অলমোস্ট 94 থেকে 96% মিথেন আমাদের ন্যাচারাল গ্যাসে পাই। এখান থেকে সেই কনভার্সন হয়ে যাওয়ার পরে হাইড্রোজেন, সিও এবং CO2 তে কনভার্সন হওয়ার পরে মোটামুটি 12%, 2.31% হচ্ছে সে আনকনভার্টেড থেকে যায়, যেটাকে ট্রিট করার জন্য আমাদের নেক্সট সেকেন্ডারি রিফর্মারে যেতে হয়। ওকে, তাহলে আমরা সেকেন্ডারি রিফর্মারে যাই। আগে প্রাইমারি রিফর্মারে আমরা যে পেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিসিএস পেজ, প্রাইমারি রিফর্মার। তোমরা দেখো যে এখানে আমার কার্সারটা যদি দেখা যায়, উপর থেকে নেমে এসে সে দুই ভাগে ভাগ হয়ে যায়। প্রত্যেকটা ভাগে 92, 92টা টিউব থাকে। এই টিউবের মধ্য দিয়ে বের হওয়ার পরে ফাইনালি সে
একসাথে হয়ে নেক্সট সে সেকেন্ডারি রিফর্মারের দিকে যায়। আর এখানে আমাদেরকে যেহেতু এন্ডোথার্মিক রিয়াকশন, প্রচুর ফুয়েল সাপ্লাই দিতে হয়, আমরা দুইটা ফুয়েল সাপ্লাই দিই। যে ন্যাচারাল গ্যাস, নিচে যে ফুয়েল সাপ্লাই লাইন তোমরা দেখতে পাচ্ছ, ভিজিবিজি একটা লাইন, এটাতে আমরা ন্যাচারাল গ্যাস সাপ্লাই দেই। প্রশ্ন হচ্ছে কতটুকু ন্যাচারাল গ্যাস, আমরা জাস্ট আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলছি। আমাদের টোটাল টোটাল সার কারখানার আমাদের অ্যামোনিয়া প্রোডাকশনের জন্য যতটুকু ন্যাচারাল গ্যাস দরকার হয়, অলমোস্ট তার 45%, তার 45% আমরা এখানে ন্যাচারাল ফুয়েল হিসেবে দেই। ওকে। আর এই ন্যাচারাল গ্যাস ছাড়াও আমরা আর একটা ফুয়েল দেই, দেখো তোমরা উপরের দিকে একটা ফুয়েল এসে ঢুকছে, যেটার এখানে যদি দেখা যায় দি লেখা অফ গ্যাস। অফ গ্যাস এটা আমাদের প্রসেস থেকে আসে, নেক্সট আমরা এই অংশটা আসলে হয়তো আলাপ করবো ইনশাল্লাহ। তো বার্নারে দুইটা লাইন আছে, প্রত্যেকটা বার্নার, 80টা বার্নারের প্রত্যেকটাতে দুইটা ফুয়েল এসে ঢুকছে, একটা ন্যাচারাল গ্যাসের ফুয়েল, একটা অফ গ্যাসের ফুয়েল, দেন একসাথে হয়ে এসে বার্ন হয়ে যায়। ওকে। এখানে আমরা টেম্পারেচার গুলা দেখি, এই যে এখানে সে যখন ফ্লু গ্যাস বের হয়, আমরা যে হিট করার জন্য তাকে যে ন্যাচারাল গ্যাস এবং অফ গ্যাস দিচ্ছি, সে বার্ন করার পরে যে টেম্পারেচার বের হয়, যেটাকে তোমরা অফ গ্যাস বলা পছন্দ করো, এই টেম্পারেচার হচ্ছে 1053, অলমোস্ট 1050 ডিগ্রি টেম্পারেচার নিয়ে এসে বের হয়। আর প্রসেস গ্যাস যেটা টিউবের মধ্য দিয়ে বের হয়, একটা তো টিউবের বাইরে হিট করে সে চলে গেল, অফ গ্যাস এটা বাইরে চলে যায়। আর টিউবের মধ্য দিয়ে বের হয়, এটাতে অলমোস্ট 800 ডিগ্রির মতো, 786 ডিগ্রি টেম্পারেচার নিয়ে সে নেক্সট বের হয়ে যায়। আমাদের কাজ হচ্ছে এই টেম্পারেচার গুলো একটু মনিটর করা, হচ্ছে কোথাও বাড়ছে কমছে কিনা এগুলো দেখা ইত্যাদি। ওকে। নেক্সট আমরা সেকেন্ডারি রিফর্মারে যেটা করি, এখানে প্রাইমারি রিফর্মার থেকে বের হওয়ার পরে মিথেন ছিল 12.31%, এটাকে আমরা অলমোস্ট কনভার্সন পুরোটা করে ফেলি। এখানে সে দুই ধাপে রিয়াকশন করে। এখানে তোমরা যদি সেকেন্ডারি রিফর্মার দেখো, লাইক এটা হচ্ছে সেকেন্ডারি রিফর্মার, যে নীল কালারের যে অংশটা এসে ঢুকেছে সেকেন্ডারি রিফর্মারে, এটা হচ্ছে প্রাইমারি রিফর্মারের আউটলেট। আর একদম টপে ঠিক এখান থেকে দেখা যাচ্ছে না, একদম টপে এসে আমার কার্টারের মাথার উপরে যদি একটু দেখা যায় সামান্য একটু, এখানে এয়ার ঢুকে, কাইন্ড অফ সাইক্লোন টাইপের। এখানে এক পাশ দিয়ে আমার প্রসেস গ্যাসটা ঢুকে, উপর থেকে এয়ার ঢুকে, এবং প্রথমে এর মধ্যে রিয়াকশন হয়, এটা খুব হাই টেম্পারেচার প্রডিউস করে, অলমোস্ট 1400-1500 ডিগ্রি এরকম। এবং এর নিচে ক্যাটালিস্ট থাকে অলমোস্ট 50% বা তার থেকেও নিচে ক্যাটালিস্ট। সেকেন্ডারি রিফর্মারে ক্যাটালিস্টটা দুই ধরনের ক্যাটালিস্ট থাকে এখানে, হচ্ছে আমার ক্যামেরায় যদি দেখা যায়, আমি একটু দেখাই। একটা হচ্ছে যে এইরকম ক্যাটালিস্ট, সিলিন্ড্রিক্যাল ক্যাটালিস্ট, তোমরা যদি দেখতে পাও, শান্ত দেখা যাচ্ছে কি? বা ফয়সাল একজন রেসপন্স করো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, জি স্যার, দেখা দেখা যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। স্যার। হ্যাঁ, ঠিক দেখা আছে, যাচ্ছে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা ক্যাটালিস্ট। আর এছাড়া 7 হোলের আমরা যেটা দেখলাম একটু আগে, 7 হোলের যে ক্যাটালিস্টটা, এই দুইটার মোটামুটি মিক্সচার থাকে। উপরে সিলিন্ড্রিক্যালটা থাকে, দেন 7 হোলের থাকে। ওকে। তো এই ক্যাটালিস্ট পাড়ি দিয়ে সে যখন যায়, তখন রিয়াকশন গুলো হয়, রিয়াকশন গুলো হচ্ছে যে সে এখানে সে অক্সিজেনের সাথে, শুরুতে এয়ারের অক্সিজেনের সাথে রিয়াকশন করে, এবং হাইড্রোজেন এখানে কিছু কনজাম্পশন হয়। এনিওয়ে, খুব থিওরিটিক্যাল কথাবার্তা, আমাদের মেজর কথা হচ্ছে এখানে মিথেনটা অলমোস্ট কনভার্সন হয়ে যায়, অনলি 0.3%, মিথেন আনকনভার্টেড থেকে যায়, এবং এই মিথেনটা একদম পুরো সময় জুড়ে রয়ে যায়। এর মাঝে আমাদের যেটা হয় যে সিও এবং সিও2 আমাদের যেটা ছিল এর পরিমাণটা বেড়ে যায়। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমরা যে এয়ার দেই উপর দিয়ে, এয়ার সাপ্লাই দিই, প্রসেস এয়ার, এই প্রসেস এয়ারটা দিয়েই তোমরা যখন জানো হাইড্রোজেন এবং নাইট্রোজেন এই দুইটার কম্বাইন্ড রিয়াকশনে অ্যামোনিয়া প্রডিউস হয়। এই নাইট্রোজেন সাপ্লাইটা আমরা সেকেন্ডারি রিফর্মারে দিয়ে থাকি। সো এখানে আমাদের দুইটা পারপাস, একটা হচ্ছে তার কনভার্সনের জন্য যে অক্সিজেন দরকার সেটা আমরা সাপ্লাই দিই, দ্বিতীয়ত তার নাইট্রোজেন যেটা দরকার সেটা এখানে সাপ্লাই দিই। এবং তোমরা নিশ্চয়ই জানো যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের রেশিওটা হচ্ছে 3, অর্থাৎ 3টা হাইড্রোজেনের জন্য একটা নাইট্রোজেন দরকার হয়। এই ক্যালকুলেশন করে কন্টিনিউয়াসলি আমাদেরকে এটা মনিটর করতে হয়, এই ক্যালকুলেশন করে আমাদেরকে সেইভাবে এয়ারটা ঢুকাইতে হয় যেন এক্সেস অক্সিজেনও না যায়, আমার এক্সেস নাইট্রোজেনও যেন না যায়।
তো এইভাবে ক্যালকুলেশন করে আমাদের এখানে এয়ারটা ঢুকাইতে হয়। ওকে, এখন এখানে তোমরা যদি ইম্পর্টেন্টলি ইন্টারেস্টিং খেয়াল করে দেখতে পারো, এটার কালারটা একটু ভিন্ন, ভেসেলটা একদমই ওপেন, এর বাইরে কোনো ইনসুলেশন নাই। দেখো পাশের যে ভেসেলটা, এগুলো ইনসুলেশন। তো এটা হচ্ছে যে সিগন্যাল রিফর্মারের ইন এবং আউট এবং হচ্ছে এই যে অংশগুলো, এই অংশটার ভেতরে টেম্পারেচারটা অনেক বেশি, অলমোস্ট 800 ডিগ্রি টেম্পারেচার। সো এর ভেতরে এই যেহেতু এটা ভেসেল, বাইরে কোনো ইনসুলেশন নাই, তো এটার জন্য ইন্টারনালি লেয়ার, 3 লেয়ারের ইনসুলেশন থাকে। অলমোস্ট 8 থেকে 10 ইঞ্চির ইনসুলেশন আছে, 3টা লেয়ারের ইনসুলেশন আছে ভেতরে, এটার ভেতরে। আহ এরপরে হচ্ছে ভেসেল, তারপরে একটা পেইন্ট আছে, এই যে একটা দেখা যাচ্ছে নীল কালার, এটা মূলত খুব সিগনিফিকেন্টলি পেইন্ট ইউজ করা, এটাকে বলা হিট সেন্সিটিভ পেইন্ট। তো হিট সেন্সিটিভ পেইন্ট হচ্ছে, সে মূলত নর্মালি এটার বাইরে 150-60 ডিগ্রি টেম্পারেচার থাকে একদমই সারফেসে। তো যদি কোনো কারণে ভেতরের ইনসুলেশনটা ব্রেক করে যায়, কোনো কারণে যে 8 থেকে 10 ইঞ্চি যে ইনসুলেশন আছে এটা ব্রেক করে যায়, তখন এই বাইরের মেটালের টেম্পারেচারটা বেড়ে যাবে, ভেসেলের বাইরের টেম্পারেচারটা বেড়ে যাবে, এবং তখন এই কালারটা 3টা পর্যায়ক্রমিক ধাপে কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং ফাইনালি যদি এটা টেম্পারেচার 230 ক্রস করে যায়, এটা তোমাদের মুখস্থের জন্য আমি বলছি না, জাস্ট আইডিয়ার জন্য, 230 ক্রস করে যায়, তাইলে বাইরের নীল কালারটা চেঞ্জ হইতে হইতে সে একদমই হোয়াইট হয়ে যাবে, এবং আমরা বুঝতে পারবো যে এখানে ইনসুলেশন ব্রেক করে গেছে। সো এটা একটা আইডেন্টিফিকেশন। এনিওয়ে, এই জন্য এটা কালারটা এভাবে নীল কালার করা হয়েছে। ওকে, তাইলে সেখানে রিফর্মার শেষে আমরা যখন যাবো, তখন আমাদের হাতে যেটা আছে, আনরিয়াক্টেড মিথেন আছে 0.3%, এরপরে সিও আছে, CO2 আছে, হাইড্রোজেন আছে, এবং নাইট্রোজেন আছে। আর তোমরা নিশ্চয়ই থিওরি থেকে জেনেছো যে প্রাইমারি রিফর্মারে আমার রিয়াকশনটা মূলত স্টিমের থাকে, জাস্ট পানি, H2O। সো আনকনভার্টেড পানিটা রয়ে যায় এখানে। এটা হচ্ছে ডিসিএস পেজ, তোমাদের কাছে খুব হিবিজিবি মনে হলেও আমাদের কাছে খুবই পরিচিত হয়ে গেছে, যেহেতু 4 বছর ধরে এটাকে আমরা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদেরকে এটা দেখভাল করে রাখতে হয়। ওকে, সেকেন্ডারি রিফর্মারটা হচ্ছে মাঝখানের এই কাইন্ড অফ সিলিন্ড্রিক্যাল যে অংশটা, উপরে হোয়াইট কালার আর ঢুকছে, আর বাম পাশে ইয়েলো কালার। এখানে হচ্ছে তোমার হচ্ছে এই ফ্লো গুলোর জন্য, প্রত্যেকটা ফ্লো, ভিন্ন ভিন্ন টাইপের ফ্লো এর জন্য ভিন্ন ভিন্ন কালার দেয়া থাকে, এটা আমরা খুব ইজিলি বুঝতে পারি। ওকে, তো বাম পাশ দিয়ে ঢুকছে গ্যাস, ফাইনালি সে রিয়াকশন করার পরে সে যখন বের হয়, যখন এই স্ক্রিন নেওয়া হয়েছে 983 ডিগ্রি টেম্পারেচার, এটা অনেক বেশি টেম্পারেচার। ওকে, তো এরপরে সে আগায়, সামনে আগায়। এখানে আমি একটু এডিশনাল কথা বলে নিই, এটা জাস্ট শেয়ারিং এর জন্য, যদি এখানে কিছু লার্নিং থাকে। আমাদের এই টোটাল প্রসেসটা সম্পূর্ণটুকুই অটোমেটেড, অলমোস্ট 100% অটোমেটেড বলা যায়। আহ হচ্ছে যে আমরা যখন এই যে নাইট বা ডিউটি করি, বিশেষ করে নাইটে তো জেনারেল শিফটের কাজকর্মগুলো কম থাকে, তো হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে কোনো হাত দিতে হয় না, এটা জাস্ট তার মতো করে প্রত্যেকটা ফ্লো অটোমেটেড চলে। সাপোজ এখানে আমি যদি একটু দেখানোর জন্য বলি, আহ আচ্ছা, যেমন এখানে হচ্ছে আমাদের ন্যাচারাল গ্যাস আসতেছে 40,000 ফ্লো, এটা অটোমেটেড। সে জাস্ট ভালভ ওপেনিং করে তার মতো ফ্লো নিয়ে নিচ্ছে। যদি কখনো আপ স্ট্রিমে প্রেসার, মানে এর আগে প্রেসার কমে যায়, সে ভালভটা বাড়ায়, ওপেনিংটা বাড়ায় দিচ্ছে, প্রেসার বেড়ে গেলে সে কমায় দিচ্ছে, সে একটা নির্দিষ্ট ফ্লো রাখে। এখন আমাদের দরকার হয় স্টিম, অলমোস্ট 101 টন স্টিম আমরা ইউজ করি। তো এটা কন্ট্রোল ভাব দ্বারা এতে অটোতে দেয়া আছে, সে জাস্ট অটোমেটিক্যালি এটা কন্ট্রোল করতে আমাদেরকে দিতে ইয়ার, যেমন এখানে 63,000, 63,000 এয়ার কন্টিনিউয়াসলি আমাদের দিতে হচ্ছে, নর্মাল মিটার কিউব হচ্ছে এটার ইউনিট। তো এটা অটোতে দেয়া। তো আলটিমেটলি এখানে আমাদের অবজারভেশন করতে হয়, যদি কোনোটা ম্যাল ফাংশন করে সেটা ছাড়া। ম্যাল ফাংশন নর্মালি খুব বেশি করে না, একদমই পুরোটাই অটোমেটিক, ঘন্টার পর ঘন্টা চলতেই থাকে। এমনি যদি চলে, সেক্ষেত্রে আমাদের যেহেতু ডিসিএস বেসড হয়ে যাইতে হয়, অলমোস্ট 100% ডিসিএস বেসড, স্বভাবতই আমাদেরকে অনেকগুলো অবস্টাকল দিতে হয়, যে সে যদি অটোমেটেড চলতে চলতে সে একটা সীমার বাইরে চলে যায়, তাহলে তাকে পুরো প্ল্যান বন্ধ করে দিতে হবে। তো এখানে একটা আইডিয়া তোমাদেরকে একটু দেখাই, দেখো এখানে রিফর্মার থেকে যখন সে বের হয়েছে, তার টেম্পারেচার 983 ডিগ্রি। এরপরে দেখো TI হচ্ছে ট্রান্সমিটার টেম্পারেচার ইন্ডিকেটর 2035, এটা হচ্ছে একটা কোড। এরকম পুরো প্ল্যান্টের এরকম
ট্যাগিং আছে, এটা দেখতে দেখতে একসময় মুখস্থ হয়ে যায়। এখানে দেখো এবিসি তিনটা টেম্পারেচার দেয়, আমি হয়তো সবগুলো এত ডিটেলসে যাব না, এমনি একটু আইডিয়া দেওয়ার জন্য বলছি। এখানে তিনটা টেম্পারেচার সে কাউন্ট করে, অলমোস্ট সেম টেম্পারেচার, 980.6, 980.9, 980.4। এই টেম্পারেচারটা হচ্ছে, এটা একটা ট্রিপ লজিক দেয়া, আমাদের এখানে শত শত ট্রিপ লজিক দেয়া আছে। যেমন এপিআই 2035, এটা এখন 980 কাউন্ট করছে। টেম্পারেচারটা যদি কখনো বেড়ে 1030 হয়ে যায়, 1030 ডিগ্রি হয়ে যায়, তাহলে পুরো প্ল্যান্ট সে ইমিডিয়েটলি বন্ধ করে দিবে। কারণ যদি কোনো কারণে আমার এয়ার বেশি যায়, তাহলে এই টেম্পারেচার এটা হইতে পারে। প্রাইমারি রিফর্মার যদি আমার ফুয়েল বেশি চলে যায় কোনো কারণে, যে কোনো কারণে হইতে পারে। তো সে যখন 1030 কাউন্ট করবে, সে পুরো প্ল্যান বন্ধ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এরকম কয়েকশো আমাদের এরকম পয়েন্ট আছে, কোথাও টেম্পারেচার, কোথাও প্রেসার, যেটা দেখে সে ডিসাইড করে যে সে এখন হাই লিমিটে চলে আসছে। হ্যাঁ, এর আগে আমাদের বেশ কিছু অ্যালার্ম সেট দেওয়া থাকে, সে আমাদেরকে অ্যালার্ম দেয় যেটা হচ্ছে তোমার হাই চলে যাচ্ছে, নেক্সট তোমার আরেকটু সময় আছে, এখন ফাইনালি সে গিয়ে ট্রিপ করায় দিবে। এগুলো আমাদেরকে সতর্ক করে। অ্যালার্ম আসলে কালার চেঞ্জ হয়ে যায়, আমরা সতর্ক হই, অ্যালার্ম আসলে সাউন্ড বাজে। এখন সে এই যে সে যখন পুরো প্ল্যান বন্ধ করে দিবে, তখন আমরা যদি তাকে আবার চালাইতে যাই, অলমোস্ট 8 থেকে 10 দিন লাগবে আমার পুরো অ্যামোনিয়া প্ল্যান্ট চালাইতে। এরকম না যে রাতে আমি চালায় বন্ধ করে ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠে আবার চালাইলাম, এটা 24/7 ফ্যাক্টরি। 10 দিন লাগে এটা রিস্টার্ট হবে। তাহলে সে কি ইমিডিয়েটলি শাট ডাউন করে ফেলবে? ফেলবে না। এখানে দেখো এবিসি তিনটা টেম্পারেচার ট্রান্সমিটার আছে, এটা ভোটিং করে। তিনটা ট্রান্সমিটার কাউন্ট করবে, কোনো কারণে একটা ট্রান্সমিটার ম্যাল ফাংশন করে 1030 দেখায় ফেলতে পারে, সাথে সাথে সে বন্ধ করে দিবে না। যদি এখানে দুইটা টেম্পারেচার ট্রান্সমিটার দেখায় যে হ্যাঁ 1030 ক্রস করেছে, মিনিমাম দুইটা দেখায় যে 1030 ক্রস করেছে, তখন সে শাটডাউন করে ফেলবে। তো এরকম কয়েকশো লজিক দেয়া আছে যে এই টেম্পারেচার বা এই প্রেসার কখনো হাই কখনো লো, এটা ক্রস করলেই সে ট্রিপ করা ফেলবে। তো সিরিয়াস জায়গাগুলোতে এরকম ভোটিং থাকে যে তিনটার মধ্যে অন্তত দুইটা যদি হাই হয় বা লো হয়, সে ট্রিপ করাবে। নেক্সট আমরা যাই, আমি এটা একটু বললাম আইডিয়া দেওয়ার জন্য। দেখো, প্রাইমারি রিফর্মার সেকেন্ডারি রিফর্মার থেকে সে যখন বের হলো, আমাদের হাতে আছে CO2, দেন হাইড্রোজেন, কিছুটা পানি আছে। এখন এর পরে যখন যাবে, আমার এখানে সিওর কোনো কাজ নাই, ফয়সাল তোমাদেরকে এই গল্পগুলো শেয়ার করেছে হোপফুলি। এই সিওটাকে আমরা CO2 তে কনভার্ট করব, কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করব। তো এইটার জন্য আমরা এখানে আহ শিফট কনভার্সন করি, সিও থেকে CO2 তে কনভার্ট করি। এখন আমি যখন CO তে CO2 কনভার্ট করতে যাব, আমাদের সেই ভেসেলের টেম্পারেচার দরকার হবে 360, 360 ডিগ্রি টেম্পারেচার দরকার হবে। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ এখানে 360। তাহলে আমি এই যে সে বের হইলো 983-তে, সে যাবে 360-এ নেক্সট ডে, এই টেম্পারেচারটা আমি কি করব? এটা আমরা ইউটিলাইজ করি। ইউটিলাইজেশন করে আমরা কি করব, এই টেম্পারেচারটা দিয়ে আমি স্টিম প্রডিউস করব। এই টেম্পারেচারটা দিয়ে আমি স্টিম প্রডিউস করব আমার এখানে পুরো ফ্যাক্টরিতে। হচ্ছে, আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি, তোমরা যদি নোট রাখো, 100% রোডে অলমোস্ট 500 টন স্টিম প্রয়োজন হয়। 500 টন স্টিম প্রয়োজন হয়। এর মধ্যে 3/5, অর্থাৎ হচ্ছে 5 ভাগের 3 ভাগ, অলমোস্ট 300 টন স্টিম আমার এখানে। আমাদের তিনটা প্রসেস বয়লার আছে, ওয়েস্ট হিট বয়লার যেটাকে আমরা বলি, যে প্রসেসের হিটটাকে ইউটিলাইজ করে আমি প্রসেসের হিটটাকে কমাই, এবং এই হিটটাকে ইউটিলাইজ করে আমি স্টিম প্রডিউস করি। ওকে, তো এইটা হচ্ছে এরকম তিনটা বয়লার আছে আমাদের। এর মধ্যে এটা একটা বয়লার, এটা বয়লার বয়লার মানে মনে হচ্ছে বাইরে থেকে আমি হিট দিচ্ছি, বাইরে থেকে গ্যাস দিচ্ছি, পানি আসতেছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা একদমই দেখা যায় না, এটা জাস্ট হচ্ছে যে তোমার টিউব আছে, টিউবের মধ্যে দিয়ে গ্যাসটা চলে যায়, টিউবের বাইরে থাকে পানি, জাস্ট এই পানিটা স্টিম হয়ে চলে যায়। ওকে, এটা আর একটা গল্প, আমরা এত ডিটেলসে যাব না। আমারই হচ্ছে এই প্রসেস টেম্পারেচারটাকে আমরা ইউটিলাইজ করে আমরা নেক্সট সেকশনে চলে যাই, টেম্পারেচারটা কমায় ফেলি এবং স্টিম প্রডিউস করি। ওকে, নেক্সটে আমরা যখন যাব কার্বন মনোক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড শিফট কনভার্সনে। আচ্ছা, এখানে আমরা যেটা করি যে সিওটাকে জাস্ট আয়রন ক্রোমিয়াম বেস ক্যাটালিস্ট থাকে,
এটা হচ্ছে আমি জানি না কতটুকু ক্যামেরার মধ্যে দেখা যাবে। ঠিক ছবি যেটা দেখা যাচ্ছে এখান থেকে ছবি তোলা, একদমই ছোট ছোট দানার মতো ক্যাটালিস্টটা। হচ্ছে তোমরা নিচে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাঝখানের ছবিটা, এটা ক্যাটালিস্ট লোডিং করার সময়ের ছবি। তো নিচে হচ্ছে, নিচে দেখো হচ্ছে আমার মনে হয় যে তোমার সাদা কিছু মার্বেল বল দেখতে পাচ্ছ, সিরামিকের বল। এইটা থাকে, এর উপরে ক্যাটালিস্ট থাকে। ওকে। তো হচ্ছে এটা কিছু পারপাসও আছে, আমি এত ডিটেলস বলাটা আমার সময় কাভার করবে কিনা, জাস্ট একটা বলে দেই। তোমার হচ্ছে যখন সে প্রত্যেকটা ভেসেলেই নিচে এরকম সিরামিক বল থাকে, আর মাঝখানে ক্যাটালিস্ট থাকে, উপরেও সিরামিক বল থাকে। এটার কয়েকটা পারপাস আছে। একটা হচ্ছে প্রসেস গ্যাস যখন যায় তখন সে আগের ভেসেল থেকে কিছু ডাস্ট নিয়ে আসে। তো এই ডাস্টটা ক্যাটালিস্টে গেলে সে আস্তে আস্তে এখানে অ্যাকুমুলেট করবে, আমাদের প্রেশার ডিফারেন্স বেড়ে যাবে, আমাদেরকে চেঞ্জ করে ফেলতে হবে। সো এটার জন্য হচ্ছে এই সিরামিক বলগুলো, সে হচ্ছে যে এইটা ডাস্ট গুলো সে সিরামিক বলের উপর পড়ে, সে ডিরেক্টলি ক্যাটালিস্টে হিট করে না। সে সে এর উপর দিয়ে আস্তে 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 জমা হয়। সে যদি ডিরেক্টলি ক্যাটালিস্টে হিট করতো, এখানে চ্যানেলিং হইতো। কাইন্ড অফ তোমার হচ্ছে পুরো ভেসেলের কিছু কিছু জায়গায় চ্যানেলিং হয়ে, চ্যানেল মানে সে একটু রাস্তা তৈরি করে ফেলতো যেখান দিয়ে গ্যাস বের হয়ে নিচ দিয়ে বের হয়ে যাইতো। এখান দিয়ে রিয়াকশন খুব বেশি হইতো না। এটা যেন না হয়, খুব ইউনিফর্মলি গ্যাসটা ডিস্ট্রিবিউট হয়, এটা একটা পারপাস সার্ভ করে। এবং নিচের দিকেও সে যখন বের হবে অলমোস্ট সেম পারপাস, আরো কিছু আলাপ আছে, আমি এত ডিটেলস যাব না, একটু আইডিয়া দিলাম। আর এই যে ছবিগুলা তোলা, আমি জাস্ট একটু তোমাদেরকে বলে রাখি হচ্ছে যে আহ, আমাদের তো আলহামদুলিল্লাহ এই ফ্যাক্টরি চালু হয়েছে 2 বছর, আমরা এখানে আছি 4 বছর ধরে। এটা কনস্ট্রাকশন পিরিয়ড থেকেও, যেটাকে প্রি কমিশনিং, ইরেকশন, প্রি কমিশনিং এবং কমিশনিং বলে। এইটা খুব মেজর একটা এক্সপেরিয়েন্স। তোমরা যদি কখনো ভবিষ্যতে ছোট বা বড় কোনো ফ্যাক্টরিতে চাকরি করার সুযোগ পাও, এবং এই এই অংশ সময়ে যখন এটা ইরেকশন হয়, নির্মাণ হয়, প্রি কমিশনিং এবং কমিশনিং হয়, যখন সে র মেটেরিয়াল থেকে প্রোডাকশনে যাওয়ার জন্য ট্রায়াল দেয়, এটা হচ্ছে লার্নিং এর সবচেয়ে বড় সুযোগ। তোমরা যদি কখনো এরকম সুযোগ পাও, এটা গ্র্যাব করতে পারো, এটা খুব ভালো একটা সুযোগ। আলহামদুলিল্লাহ আমরা এই সুযোগটা এখানে পেয়েছি। এনিওয়ে, এখানে তো ভেতরে চলে আসি তাইলে। এইচটি কনভার্টরে আমরা যেটা করি যে দুইটা কনভার্টর, একটা হচ্ছে হাই টেম্পারেচার কনভার্টর, একটা লো টেম্পারেচার কনভার্টর। এইটা জাস্ট সে সিওটা পানির সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে, এবং সে কিছু হাইড্রোজেনও প্রডিউস করে। এই প্রশ্ন হচ্ছে, আমরা এখানে কেন একটা হাই টেম্পারেচার একটা লো টেম্পারেচার ইউজ করি? হাই টেম্পারেচারটা আমরা 360 ডিগ্রিতে ব্যবহার করি, এবং লো টেম্পারেচারটা 205 ডিগ্রিতে ব্যবহার করি। একটা হচ্ছে তোমার অনেক বেশি রিয়াকশন খুব দ্রুত করে কিন্তু কমপ্লিট করে না। আর একটা হচ্ছে যে খুব ধীরে ধীরে করে কিন্তু সে কমপ্লিট রিয়াকশন করে। তো দুইটার একটা ব্যালেন্স করা হয়েছে। এই দুইটা ব্যালেন্সের মাধ্যমে আমাদের সিওটা অলমোস্ট নীল হয়ে যায়। ওকে। রিফর্মার থেকে যখন সে বের হয় সেখানে 13.47% সিও থাকে। ফাইনালি সে যখন এই দুইটা কনভার্টর বের হয়ে যায়, শিপ কনভার্টর বের হয়ে যায়, তখন সে অলমোস্ট 0.3% সিও তে চলে আসে। তো আমি আর এটা ডিটেলস না, যে আমরা নেক্সটে প্রসিড করি, যেহেতু বেশ সময় আমরা অলরেডি নিয়ে ফেলেছি। তাহলে এখন পর্যন্ত আমাদের হাতে যেটা আছে, আমাদের হাতে আছে কার্বন ডাই অক্সাইড, আমাদের হাতে আছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং পানি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন এবং নাইট্রোজেন, এইটা একটা গ্যাস, এবং কার্বন ডাই অক্সাইড এইটা একটা গ্যাস, এই দুইটাকে আলাদা করে ফেলবো। তার এখন সামনে দুইটা রাস্তা, এটা আলাদা করে ফেলবো আমরা। আর তার আগে আমার যে পানি আছে এটাকেও আমরা আলাদা করে ফেলবো। ওকে। তো এটা হচ্ছে বিসিএস পেজ। বামে এটা হচ্ছে হাই টেম্পারেচার শিফট, 60 ডিগ্রি টেম্পারেচার থাকে। ডাইনে এটা লো টেম্পারেচার, 205 ডিগ্রি টেম্পারেচার থাকে। তো আমরা নেক্সটে প্রসিড করি। ওকে। এখন এসে আমরা কার্বন ডাই অক্সাইড রিমুভ করবো, যেটাকে আমরা CO2 রিমুভাল বলছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ডান পাশে যে ভেসেল দেখা যাচ্ছে, এটা হচ্ছে CO2 রিমুভাল। অ্যাবজর্বার আমরা এখানে যেটা করি যে, খুবই সিম্পল থিওরি, ফয়সাল এটা ক্লিয়ার করেছে, গল্পগুলো রিপিট হবে এরপরেও আমি আবার বলবো। এখানে অ্যাবজর্বার আমরা যেটা করি যে তার বোটম দিয়ে আমরা প্রসেস গ্যাসটা দেই। আমার এই ছবিটাতে কোন জায়গা থেকে নেয়া বোঝা যাচ্ছে না। গোড়ার দিকটাতে যদি আমার কাছে দেখা যায়, ওই দিকটাতে অপোজিটে হচ্ছে প্রসেস গ্যাসটা ঢুকেছে।
সে নিচ দিয়ে ঢুকে একদম টপ বের হয়ে যাবে। প্রসেস গ্যাসে কি আছে আমার? হাইড্রোজেন, নাইট্রোজেন এবং আহ কার্বন ডাই অক্সাইড। এটা আমরা কি করেছি? ওকে 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 ওকে, এটা আমরা কি করেছি? এটা আমি যখনই অ্যাবজর্বারে দিব, তার আগে পানিটা ঠান্ডা করে আলাদা করে ফেলি। ওকে, অ্যাবজর্বারে দেওয়ার আগে আমি পানিটা আলাদা করে ফেলি। এখানে একটা ভেসেল তোমরা দেখতে পাচ্ছ, হিউজ হিজিবিজি একটা ভেসেল, একটা পাম্প। এখানে আমি পানিটা আলাদা করে ফেলি। ওকে, আমরা এই গল্পে আর খুব বেশি যাবো না। অ্যাবজর্বার আমরা যেটা করি দেখো, দিস পেজ, নিচের দিকে আমরা এই যে হলুদ কালার প্রসেস গ্যাস আমরা দিচ্ছি, এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। উপরে আমরা দুইটা সলিউশন দিব। সলিউশনটা হচ্ছে আমরা এখানে যেটা ব্যবহার করি, এমডিইএ সলিউশন, মিথানল ডাই সরি মিথাইল ডাই ইথানল অ্যামিন, জাস্ট একটা অ্যামিন সলিউশন। দুইটা সলিউশন আমরা দেই, মাঝখান বরাবর একটা সলিউশন আমরা দিই। অনেক বেশি ফ্লো, অলমোস্ট 2100 টন পার আওয়ার, এটা খুব হাই 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 ফ্লো রেট। এবং উপরে একটা সলিউশন দেই। সলিউশনের কাজ হচ্ছে নিচ থেকে যখন প্রোটেস গ্যাসটা উপরে যাচ্ছে, তখন সে হাইড্রোজেন এবং নাইট্রোজেনটাকে ক্যাচ করে ফেলে। সরি, আমি ঠিক উল্টা বললাম। সে এই সলিউশনটা শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডকে চিনে। সলিউশনটা উপর থেকে নিচে পড়ার সময় কার্বন ডাই অক্সাইডটাকে ক্যাচ করে ফেলে, করে সে নিচ দিয়ে বের হয়ে যায়। আর উপর দিয়ে আমার প্রসেস গ্যাস যেটা ছিল, হাইড্রোজেন এবং নাইট্রোজেনটা বের হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এখানে দুই ধরনের সলিউশন ব্যবহার করলাম? অ্যাকচুয়ালি এটা দুই ধরনের সলিউশন না, একই সলিউশন। উপর দিয়ে যেটা আমরা দিই এটাকে আমরা বলি লিন সলিউশন। লিন, লিন মানে তুমি জানো খুবই হালকা বা হচ্ছে খুব ভোলাটাইল বা হচ্ছে পাতলা, যেটাকে আমরা বলি লিন সলিউশন। মাঝখানে আমরা যেটা দেখে দিই সেটাকে বলে রিচ সলিউশন। রিচ সলিউশন, রিচ লিনটা কেন আসছে এখানে? রিচ মানে এই সলিউশনের মধ্যে স্টিল কিছু কার্বন ডাই অক্সাইড রয়ে গেছে, আগে থেকে কিছু কার্বন ডাই অক্সাইড রয়ে গেছে। এটা কেন রয়ে গেছে নেক্সট গল্পে বলবো। আর উপরে যেটা দেই সেটা একদমই লিন সলিউশনটা আমরা দেই, লিন সলিউশন একদম অলমোস্ট পিওর সলিউশনটা দেই। ওকে, এখন দেখো ভেসেলটা কেমন, নিচের দিকে মোটা, উপরের দিকে চিকন। চিকন, এটা কেন আমরা করি? এটা কারণ হচ্ছে যে এর মধ্যে দুটো আলাদা প্যাকিং আছে। দেখো, আহ এই এই প্যাকিংটার নাম হচ্ছে আইএমপিটি। ওকে, আইএমপিটি। আচ্ছা, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, এটা টুইনসি আইএমপিটি হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল বলে। জাস্ট তেমন কিছু স্টেনলেস স্টিলের খুব পাতলা কিছু প্যাকিং। এইটা হচ্ছে যে নিচের দুইটা বেডে থাকে। বেড মিন্স ধরো ঠিক এইগুলা সাজাইতে সাজাইতে অলমোস্ট 5 মিটার হয়েছে, এটা একটা বেড। ওকে, এটাকে বেড বলা হয় ইন্ডাস্ট্রিয়াল টার্মিনোলজিতে। সো এইটার একটা প্যাকিং থাকে, খেয়াল করো যে এটা হচ্ছে কি বড় প্যাকিং। আর হচ্ছে উপরে যেটা থাকে এটা হচ্ছে খুব ছোট, এটা 1 ইঞ্চ আইএমপিটি প্যাকিং, ছোট। আমি যদি দুটো একসাথে দেখাই, তোমরা যদি দেখো, এটা হচ্ছে বড় প্যাকিংটা, এটা হচ্ছে ছোট প্যাকিং। এটা কেন করা হয়? যে আমার যখন প্রসেস গ্যাসটা নিচ থেকে উপরে যাচ্ছে, তখন হচ্ছে যে ম্যাসিভ এখানে আহ উপর দিয়ে সলিউশন আসছে, অলমোস্ট 2500 টন সলিউশন উপর থেকে আসতেছে। সে CO2টাকে অ্যাবজর্ব করে ফেললো। করার পরেও গ্যাসের মধ্যে কিছু CO2 রয়ে যায়, আমাদের প্রসেস গ্যাসে স্টিল কিছু CO2 রয়ে যায়। তখন কি করা হয়, সে এই সরু অংশটাতে প্রবেশ করে। স্টিল সে কিন্তু সরু নেই, সরু অংশটা অলমোস্ট তোমার এই পাশ থেকে এই পাশে অলমোস্ট হচ্ছে এটা কাইন্ড অফ 2 মিটার বা এরকম হবে, কাছাকাছি এরকম হবে। এখানটাতে যায় যেখানে খুব ছোট প্যাকিং থাকে এবং আমরা লিন সলিউশন দেই, তখন প্যাকিংটা আরো বেটার হয়। সলিউশনটা এখানে আরো হচ্ছে কন্টাক্টের মধ্যে দিয়ে যায় গ্যাস এবং সলিউশনটা। ফলে অলমোস্ট সিওটা সে নীল করার পরে উপর দিয়ে বের হয়ে যায়। ফাইনালি দেখো, এখানে যখন সে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, আমাদের এখানে এই যে উপর দিয়ে বের হয়ে যাচ্ছে, অনলাইন অ্যানালাইজার আছে। এই অ্যানালাইজারে দেখো, এখানে আমরা সিওটা দেখতে পাচ্ছি 0.32%, আমাদের আগে থেকে ছিল, কারণ সে সিওটাকে কনভার্ট মানে অ্যাবজর্ব করে না। বাট CO2 দেখো অনলি 9 ppm, অলমোস্ট জিরো করে ফেলছে, অলমোস্ট জিরো। পুরো CO2টাকে সে হচ্ছে আমার সলিউশনটা নিয়ে চলে গেছে। দেন প্রসেস গ্যাসটা চলে যাচ্ছে উপর দিয়ে।
ওকে, আমি আশা করি একটু ডিটেলস আলাপ করতে পেরেছি। এখন হচ্ছে আমার এই যে সলিউশন নিচ দিয়ে বের হয়ে গেল, একদম বোটম দিয়ে যে সলিউশনটা বের হয়ে গেল, এটাকে আমরা বলছি রিস সলিউশন। আমি আবার রিপিট করি, উপরে যে সলিউশন দিয়েছি সেটা হচ্ছে লিন। লিন একদম পাতলা, মাঝখানে যেটা দিয়েছে সেমি লিন, এটার মধ্যে কিছু CO2 ছিল। একদম নিচে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে রিচ, RICH, কাইন্ড অফ ধনী। ওকে, তার এখানে টাকা নাই, CO2 আছে, এই জন্য তাকে আমরা রিস্ক বলছি। সে CO2টাকে অ্যাবজর্ব করে নিয়ে চলে গেছে। এরপর আমরা যেটা করি, এই সলিউশনটা তো খুবই ব্যয়বহুল একটা সলিউশন, সে জাস্ট এখানে অ্যাবজর্ব করার পরে নেক্সট সেকশনে আমরা কি স্ট্রিপিং করি। এখানে স্ট্রিপিং করার পরে সে যে CO2টাকে ছেড়ে দেয় এবং এই সলিউশনটাকে আবার এখানে নিয়ে আসি। ওকে ফয়সাল, আচ্ছা আমাকে একটু রেসপন্স করবা। হ্যাঁ ভাইয়া, আমি আসছি। আমি কি বেশি ডিটেলস বলে ফেলছি? তোমার না না স্টুডেন্টদের না ভাইয়া, ধৈর্য হবে? ইটস গোয়িং ওয়েল ভাইয়া, মানে আসলে খুবই সুন্দর। আমার, আমি তো খুবই এনজয় করতেছি ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই, ইটস ওকে। ওরা আসলে মানে আমি ওদেরকে পড়িয়েছি, ওরা আসলে প্ল্যান্ট লাইফে কিরকম কিভাবে কি এটা আপনি খুব ভালো মতোই আগাচ্ছে। আচ্ছা, খুবই সুন্দর ভাই। জি। ওকে, নেক্সট আমরা আগাই তাহলে। তাহলে হচ্ছে আমরা এখানে রিসলিউশন নিচ দিয়ে বের হয়ে গেল। রিসলিউশন বের হওয়ার পরে এরপর আমরা স্ট্রিপিং করি। স্ট্রিপিং মানে হচ্ছে এখানে জাস্ট সেই স্ট্রিপ আউট করে ফেলবে, CO2টাকে সে ছেড়ে দিবে। তো এইটার জন্য আমরা একটা খুব সিম্পল একটা ফর্মুলা আছে যখন অ্যাবজর্ব করি। এটা খুব সিম্পল থিওরি হচ্ছে আমাদের হাই প্রেসার, লো টেম্পারেচার। হাই প্রেসার এবং লো টেম্পারেচারে আমার সলিউশনটা সে অ্যাবজর্ব করে ফেলবে। নেক্সট স্টেপে যখন আমরা স্ট্রিপ আউট করব, এখানে হচ্ছে জাস্ট উল্টাটা, লো প্রেসার, হাই টেম্পারেচার। সো এই পরিবেশ আমরা ক্রিয়েট করবো এবং সে চলে যাবে এখান থেকে। এখন এখানে যখন আমরা স্ট্রিপ আউট করব, আমাদের এখানে তিনটা পর্যায়ক্রমিক ধাপে করতে হয়। দেখো আমার ডান পাশে যে ছবিটা দেয় এটা হচ্ছে স্ট্রিপারের ছবি। আমাদের ফ্যাক্টরি অলমোস্ট 5-7 কিলোমিটার দূর থেকে এটা চোখে পড়বে। 72 মিটার হচ্ছে এটার হাইট। ফর্চুনেটলি আমার এখানে একদম টপে ওঠার সুযোগ হয়েছিল এবং আমাদের লেভেলে, অফিসারদের লেভেলে আমি প্রথম, আমরা দুজন এটার উপরে উঠি। এনিওয়ে, সেটা একটা ভিন্ন গল্প। এখানে আমাদেরকে তিনটা পর্যায়ক্রমিক ধাপে আমরা স্ট্রিপ আউটটা করি। আচ্ছা, প্রথমত দেখো, আমি একটু বলে আসি, অ্যাবজর্বার আমাদের প্রেসার ছিল 7 কেজি। একদম টপে এটার প্রেসার দেয়া আছে। এমপিএ হচ্ছে 2.6। 2.6 মানে হচ্ছে 27, অলমোস্ট। মেগা প্যাসকেলে আমরা কেজিতে নিয়ে গেলে, ইন্ডাস্ট্রিয়ালে হচ্ছে কেজি বেশি প্রচলিত। 1 কেজি অলমোস্ট 1 ATM প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার। কেজি ATM অলমোস্ট সেম, 0.98, আমরা 1 কেজি বলি। ওকে, আমরা এখানে এসে তিনটা পর্যায়ক্রমিক ধাপে এটা স্ট্রিপ আউট করি। প্রথমে স্টেপ ওয়ানে আমরা যেটা করি, হাই প্রেসার ফ্লাশ ড্রাম। এখানে কি হয়, হাই প্রেসার ফ্লাশ ড্রামের মধ্যে আর কিছু না, আহামরি আপডেট কিছু থাকে এরকম কিছু না। ছবিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা একটা প্যাকিং। এটা একটা প্যাকিং, তাকে এখানে ফ্লাশ করা হয়, জাস্ট তাকে ছেড়ে দেওয়া হয়, ফ্লাশ করা হয়। এইটা ছবি, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল অবস্থাটা। হ্যাঁ, এইটা একটা স্টেনলেস স্টিলের পাত, তাকে মেশিনিং করে এরকম একটা ফর্ম দেয়া হয়েছে। ওকে, এটা হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল একটা। এনিওয়ে, এখানে সে কি করে, 7 কেজি প্রেসারে তাকে ফ্লাশ করা হয়। এই ফ্লাশিং এর উদ্দেশ্যটা হচ্ছে অ্যাবজর্বার থেকে সে যখন কার্বন ডাই অক্সাইড রিসিভ করে নিয়ে আসে, তখন সে এর সাথে সাথে কিছু হাইড্রোজেন এবং নাইট্রোজেনটাকেও আনফরচুনেটলি সে নিয়ে চলে আসে। এখন আহ আমি যখন নিয়ে আসবো, সো এই হাইড্রোজেন নাইট্রোজেন তো আমার নেক্সট স্টেপে দেওয়া যাবে না। সো এখানে এসে আমরা 9 কেজি প্রেসারে, 9 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা এটাকে ফ্লাশ করি। এখানে হাইড্রোজেন নাইট্রোজেনটা আলাদা হয়ে যায়। সো এটা হচ্ছে এই গ্যাসটাকে নিয়ে আমরা আবার প্রসেসে ব্যাক করায় দেই। সো এটা একটা ফ্লাশিং থাকে। CO2টা নর্মালি এখানে তেমন ফ্লাশিং হয় না। দেন সেকেন্ড স্টেপে আমরা 0.5 কেজিতে লো প্রেসার ফ্লাশ ড্রামে ফ্লাশ করি। এখানে তোমরা যদি ছবিতে দেখো, দেখো হচ্ছে যে এখানে এই যে লাইনটা উঠে যাচ্ছে, সে একদম টপে গিয়ে ঢুকে যাচ্ছে, জাস্ট ফ্লাশিং। দুইটা লাইন আছে, একটা লাইন গিয়ে দুই ভাগে ভাগ হয়ে দুই পাশে ঢুকে গেছে। তো সেখানে গিয়ে সে ফ্লাশিং করে 0.5 কেজি, 9 কেজি প্রেসার থেকে সে যখন 0.5 কেজিতে ফ্লাশিং করে, তখন অলমোস্ট CO2টাকে সে ছেড়ে দেয় এবং স্টিল তার মধ্যে কিছু CO2, কার্বন ডাই অক্সাইড রয়ে যায়। আহ এখন রয়ে যাওয়ার পরে এই সলিউশনটাকে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে
এই সলিউশনটাকে মেজর একটা পার্ট আমরা আবার অ্যাবজর্বারে পাঠায় দেই, যেটাকে আমরা সেমি লিন সলিউশন বলি। অ্যাবজর্বারের মাঝে যে আমরা সলিউশনটা দিয়েছিলাম, স্টিলের মধ্যে কিছু CO2 রয়ে গেছে, এবং সেটা সে অ্যাবজর্বারে সে চলে যায় নেক্সট CO2টা আবার নিয়ে আসার জন্য। আরেকটা অংশকে আমরা আরো ফ্লাশিং করি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি স্ট্রিপার বলি। এখানে আমরা তাকে হিট করি। আমরা যখন লো প্রেসার ফ্লাশ ড্রামে স্টেপ তে তাকে ফ্লাশ করি, সেখানে আমরা আলাদা কোনো হিটিং করি না। বাট থার্ড স্টেপে যখন আমরা হিট করি তাকে 117 ডিগ্রি টেম্পারেচারে হিট করি, প্রেসার অলমোস্ট সেম থাকে 0.5 কেজি প্রেসারে, তখন সে অলমোস্ট লিন হয়ে যায়, এখানে CO2 অলমোস্ট থাকেই না। এই সলিউশনটাকে হচ্ছে আমরা পুরোটাই CO2 ফ্রি হয়ে যায়, এটাকে লিন সলিউশন আমরা বলি, এবং এটা হচ্ছে আমরা অ্যাবজর্বার টপে নিয়ে যাই। আচ্ছা, এখানে কি হয়? তো একদম টপ দিয়ে স্ট্রিপারের টপ দিয়ে আমার হচ্ছে পিওর CO2টা বের হয়ে যায়। এটা হচ্ছে একদম ইন্টারনাল। যখন ইলেকশনের সময় ছবি তোমরা দেখো যে ফার্স্ট যখন করে সলিউশন গুলো আমরা যখন দেই, ঠিক এইভাবে সে ফ্লাশিং করে। দেখো বাম পাশের ছবিটাতে একটা বড় হেডার, এখান থেকে সে বেশ কিছু ছোট ছোট লাইনে ঢুকে পড়ে। এই লাইনগুলো কিন্তু অনেক মোটা, অলমোস্ট 6 ইঞ্চি মোটা। এরপরে সে দুইটা আবার সাব হেডারে বের হয়ে যায়। হেডার গুলো থেকে আবার 2 ইঞ্চির অসংখ্য header আছে একদম নিচের দিকে, তোমরা যদি দেখো এইভাবে। ব্যাপারটা এরকম না যে এত সলিউশন গিয়ে ঠাস করে পড়ে গেল, এরকম না। সে পাইপিং হইতে 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 আলটিমেটলি খুব খুব ছোট পাইপিং এ চলে যায়, এবং এভাবে সে ফ্লাশ করে। মজার ব্যাপার হচ্ছে, দেখো এই যে এখানে বাম পাশের ছবিটাতে যদি দেখা যায়, ইভেন ডান পাশের ছবিটাতেও দেখা যাচ্ছে বেটার, এখানে প্যাকিং ম্যাটেরিয়াল গুলা দেখা যাচ্ছে, ওরা প্যাকিং করতেছে। আর হচ্ছে ফ্লাশিং এর লাইন আপ গুলো তখনও করা হয় নাই, গুলোতে লাইন আপ জয়েন করা হয়েছে, যেটা বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে। এই যে বক্স টাইপের, মুখ খোলা বক্স টাইপের দেখা যাচ্ছে, এইটাতে হচ্ছে নিচের লেভেল থেকে গ্যাসটা উপরে চলে আসছে। এর উপরে সলিউশনটা এমন ভাবে থাকে যেন একদম top পর্যন্ত আসে না। নিচের গ্যাসটা নিচ দিয়ে চলে আসে এই উপরের যে ছোট ছোট মুখ, কাইন্ড অফ রেক্টাঙ্গুলার মুখটা দেখা যাচ্ছে, রেক্টাঙ্গুলার ওপেনিং দেখা যাচ্ছে, এই দিক থেকে নিচের গ্যাসটা উপরে চলে আসে, আর সলিউশন এখান থেকে নিচে পড়ে যায়। সো ঠিক ওই জায়গাতে তার কমন মানে কন্টাক্ট হয় না, কন্টাক্ট হয় নিচে যে বেড আছে, আমরা যে অলমোস্ট 5 মিটার লেন্থের বেড দেখেছি বা আইডিয়া দিয়েছি, সেখানে তার হচ্ছে কন্টাক্ট আসে। ওকে, তো লেট লেট প্রসিড। এটা হচ্ছে আমাদের স্ট্রিপার, যেটাকে আমরা রিজেনারেশন পেজ বলি। একদম টপ দিয়ে একদম টপ দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যায়। একদম উপরে যে ব্লু কালার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের ইউরিয়া প্লান্টে চলে যাচ্ছে। তো আমরা এখানে অলরেডি একটা প্রোডাকশন দিয়ে ফেললাম, একটা হচ্ছে ইউরিয়া, CO2। অ্যামোনিয়াতে আমরা নেক্সট প্রোডাকশনে যাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এখন এটা মোটামুটি হচ্ছে আমাদের এটা বললাম CO2 রিমুভাল অ্যাকচুয়ালি। এখন তাহলে আমরা CO2টাকে অলরেডি আলাদা করে দিয়ে দিয়েছি। প্রসেস গ্যাসে আমার মেইনলি হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, এবং সিও CO2 আছে। এখন এই যে CO ছিল, কার্বন মনোঅক্সাইড ছিল অলমোস্ট 0.36%। এটা নেক্সটে সে যখন যাবে সিনথেসিসের জন্য, অ্যামোনিয়া সিনথেসিস, এটার জন্য সে একটা প্রয়োজন। সো তাকে কার্বন মনোঅক্সাইড ফর্মে রাখা যাবে না। এইটাকে তখন আমরা নেক্সট ফরমেশন দেই, কার্বন CO থেকে মিথেন একটা ফরমেশনে নিয়ে যাই। মিথেনে কি হবে? এই মিথেনটা আমার নেক্সট স্টেপের জন্য, অ্যামোনিয়া সিনথেসিসের জন্য কোনো প্রয়োজন না, সে জাস্ট একটা ইনার্ট হিসেবে থেকে যাবে। সো আমাদের এখানে মিথেনেটর একটা সেকশন আছে, এটা দুধ থেকে তোলা বাট স্টিল ভেসেলটি বড়। এখানে আমরা জাস্ট কার্বন মনোঅক্সাইড কে মিথেনে কনভার্ট করে ফেলি। আমাদের প্রাইমারি রিফর্মারের যে রিয়াকশনটা ছিল, মিথেন থেকে কার্বন মনোঅক্সাইড এবং ডাইঅক্সাইড ট্রান্সফার, ঠিক তার উল্টা রিয়াকশনটা এখানে হয়। এখানে আমরা কার্বন মনোঅক্সাইড কে মিথেনে কনভার্ট করি। ওকে, এখন নেক্সট আমরা অ্যামোনিয়া সিনথেসিসের জন্য রেডি। আমরা এরপরে যেটা যাব, নেক্সট গল্পগুলো আমার খুব সময় লাগবে না আশা করি। তো আমরা এরপরে আমাদের হাতে যেটা আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, আমার হাতে আছে কিছু মিথেন, এবং আমরা যখন সেকেন্ডারি রিফর্মারে প্রসেস এয়ার দিয়েছিলাম, তখন আমার এয়ারের মধ্যে কিছু আর্গন রয়ে গেছে, যেটা স্টিল স্টিল এখানে রয়ে যায়। সো এইগুলা মিলে আমার সিনথেসিসে চলে যাবে।
অ্যামোনিয়া সিনথেসিসে খুব ইজি রিয়াকশন, তিনটা হাইড্রোজেন এবং একটা নাইট্রোজেন, এইটা মিলে সে অ্যামোনিয়া কনভার্ট হচ্ছে রিয়াকশন করে অ্যামোনিয়া প্রডিউস করে। এটা খুবই আহ, হচ্ছে হাই প্রেশারের একটা ভেসেল, অলমোস্ট 190 কেজি প্রেশার, 190 কেজি প্রেশার থাকে স্টিল। যে ফ্যাক্টরি গুলো আছে লাইক আশুগঞ্জ একটা ফ্যাক্টরি আছে, আশুগঞ্জ ফার্টিলাইজার, ওদের ওখানে প্রেশার আরো বেশি, 200 কেজিরও বেশি থাকে। এটা আরো অপটিমাইজেশন কমে কমে নিয়ে আসা হয়েছে এখন। ভেসেলটা খুব বেশি বড় না। ওকে, যাই হোক, এখানে তিনটা বেড থাকে, নিচে একটা বেড, সেকেন্ড একটা বেড, উপরে একটা বেড, তিনটা বেড থাকে। বেড গুলোর মাঝে এক্সচেঞ্জার থাকে। একটা বেডে রিয়াকশন হয়, টেম্পারেচার বেড়ে যায়। আবার হচ্ছে যে এক্সচেঞ্জার গুলোতে টেম্পারেচার কমে যায়। হচ্ছে যে আমি মনে হয় এত ডিটেলস না যাই, আইডিয়াটা আমি তোমাদেরকে এখানে দিব। মেজর যে বিষয়টা আমাদেরকে মেনটেন করতে হয় সেটা হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন রেশিও 3:1। এটা খুব ইম্পর্টেন্টলি মেনটেন করতে হয়, এটার একটু কম বা বেশি হলে আমাদের প্রোডাকশন ইফেক্ট করে। ওকে, আমরা ইনসাইট একটু দেখার চেষ্টা করি। দেখো, একদম বাম পাশে যেটা যে অংশ ঝুলন্ত দেখা যাচ্ছে, এটা হচ্ছে হচ্ছে অ্যামোনিয়া কনভার্টর। একদমই হচ্ছে আহ এইটাই হচ্ছে কনভার্টরের ভেতরের অংশ। এর ভেতরে তিনটা আলাদা বেড আছে, নিচে একটা, মাঝখানে, উপরে। সো বাইরে হচ্ছে একটা খোলস থাকে, স্কেলিটন থাকে, আর মাঝখানে হচ্ছে যে এই বেডটা থাকে, এটা হচ্ছে ইনসার্ট করা হচ্ছে। আর এরও ভেতরে ছবিটা হচ্ছে উপরের যে ছবিটা, একদমই নিচের যে অংশটা, একটা বেড, মাঝখানে একটা বেড, অন্তত দাগ দেখে আইডিয়া পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে টপের একটা বেড। বেড গুলাতে কি হয়, বাইরের দিক থেকে প্রসেস গ্যাসটা ঢুকে, আউটার সাইড দিয়ে ঢুকে রিয়াকশন করতে 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 সে ইনার সাইড দিয়ে বের হয়, একদম ইনার সাইড দিয়ে বের হয়। সে বের হয়ে নেক্সট নতুন গ্যাস যে যাবে তার সাথে সে রিয়াকশন করে, তার সাথে সে হিট এক্সচেঞ্জ করে। ফলে প্রথম বেড থেকে যেটা বের হয়েছে তার টেম্পারেচারটা কমে যায়, এবং নতুন করে যে গ্যাসটা আসলো তার টেম্পারেচারটা বেড়ে যায়। সো এইভাবে প্রথম বেড থেকে বের হওয়া গ্যাসটা সেকেন্ড বেডে ঢুকে যায়, এবং সেখান থেকে যে গ্যাসটা যায় সেই গ্যাসটা আবার হচ্ছে পরের বেডে যাওয়ার জন্য রেডি হয়। কাইন্ড অফ এখানে একটা এক্সচেঞ্জ হয়। আহ বলতে পারো এরকম যে নতুন গ্যাসটা সে যখন যাবে তাকে একটা টেম্পারেচারে রিয়াকশন করতে হয়। এই টেম্পারেচার সে কোথা থেকে পায়? সে যে গ্যাসটার এক্সচেঞ্জ রিয়াকশন করে বের হয়ে আসতেছে সেখান থেকে নেয়। ওকে, সো এইভাবে তিনটা বেডে এক্সচেঞ্জ করতে করতে যায়, এক বেড থেকে বের হয়ে এক্সচেঞ্জ করে টেম্পারেচার কমে নেক্সট বেডে ঢুকে, এবং নতুন গ্যাসটা টেম্পারেচার নিয়ে আবার প্রথম বেডে চলে যায়। সো এভাবে তিনটা বেডে সে চলে যায়, রিয়াকশন করে। ফাইনালি সে, আচ্ছা ওকে, ইন্টারনাল ছবি, এটা হচ্ছে ক্যাটালিস্ট। বেডের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে। আয়রন ক্যাটালিস্ট, জাস্ট একদমই আয়রন, আর কিছু না। ক্যাটালিস্ট যখন লোডিং হয় তখন একজন ওয়ার্কার বলতেছিল যে আরে এটা তো লোহার মতো ভারী। অ্যাকচুয়ালি সে জানে না যে আসলে লোহা। ওকে, লোহার গুঁড়া, আর কিছু না। ওকে, এটা হচ্ছে ক্যাটালিস্ট ভেতরে বাম পাশেরটা হচ্ছে এখানে এক্সচেঞ্জ করে। মাঝখানে এটা হচ্ছে ক্যাটালিস্ট লোডিং করার পরে যে অবস্থাটা, ক্যাটালিস্ট লোডিং করার পরে যে অবস্থাটা, এটা দেখা যাচ্ছে ওরা লোডিংটা মাত্র শেষ করছে। ডান পাশে এটা হচ্ছে একদমই টপের অংশটা। Okay, এখানে, সরি আমার বাচ্চাগুলো চলে আসছে, হোপফুলি ওরা একটু ডিস্টার্ব করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া কনভার্টারের ছবি। এখানে তিনটা বেড দেখো, ওই যে জালির মতো যেটা, এটা ছবি, আর কিছু না। নিচে একটা বেড, মাঝখানে একটা, উপরে একটা, দুটো এক্সচেঞ্জারও আছে। তো ফাইনালি সে রিয়াকশন করার পরে অলমোস্ট 450 ডিগ্রি টেম্পারেচারে, যেমন এখানে 447 ডিগ্রি টেম্পারেচার বের হয়ে যাচ্ছে। সে যখন বের হয়, বাবা কত, সে যখন বের হয় তখন সে 150 ডিগ্রি টেম্পারেচার থাকে। এবং আমরা যখন অ্যামোনিয়া আলাদা করব তখন অলমোস্ট 0 ডিগ্রি টেম্পারেচারে আমাদেরকে আলাদা করতে হয়। সব পর্যায়ক্রমে 7টা ধাপে এটাকে কুল করা হয়। প্রথমে 5টা ন্যাচারাল ধাপ থাকে, ফাইনালি দুইটা চিলার থাকে যেখানে টেম্পারেচারটা আমাদেরকে 0-র নিচে নিয়ে যাইতে হয়। ওকে, নিচে নিয়ে যাইতে হয়। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবা। আব্বু আব্বু তোমরা যদি বেশ বেশ বেশ, আব্বু হাত দিবে। হ্যাঁ।
ওকে, হোপফুলি তোমরা শুনতে পাচ্ছ। সরি, ব্যাটালিয়ন গুলো টাইম দেওয়া ছিল 1 ঘন্টা, ওরা টাইম পার হয়ে গেছে, চলে আসছে। আপাতত সিবির থামানো হয়েছে। নেক্সট প্রসিড করি, দেখি কতটুকু কন্টিনিউ করা যায়। আমি খুব বেশি কন্টিনিউ করতে পারবো না, আমার এখানে 7:30টায় নামাজ। তো নেক্সট আমি একটু একটু দ্রুত প্রসিড করব। তাহলে আমাদের অ্যামোনিয়া এখানে প্রডিউস হয়ে গেল, আমরা 7টা পর্যায়ক্রমিক ধাপে এটা ঠান্ডা করে ফেললাম। ফাইনালি 0 ডিগ্রি টেম্পারেচারে আমরা লিকুইড অ্যামোনিয়াটাকে সেপারেট করে ফেলি। ওকে, এখানে হচ্ছে যে আহ, আমাদের যেটা হয়, আমাদেরকে কিছু অ্যামোনিয়া রিকভারি একটা ইউনিট আছে যেখানে আমরা পার্জ গ্যাস অ্যাবজর্ব করি এবং সেখান থেকে অ্যামোনিয়া আলাদা করি। এটা কি, তোমাদের মনে আছে অ্যামোনিয়া সিনথেসিসে আমাদের কি ছিল? নাইট্রোজেন হাইড্রোজেন ছাড়াও কিছু মিথেন ছিল, আর্গন ছিল। সো কন্টিনিউয়াসলি সে রিয়াকশন করতে করতে আমার এখানে মিথেন এবং আর্গনটা বেড়ে যায়। আমি যদি তাকে আলাদা না করে ফেলি, যেহেতু সে রিয়াক্ট করছে না, আলাদা না করে ফেলি, তাইলে সে আস্তে আস্তে এটা অ্যাকুমুলেট করতেই থাকবে এবং সে আস্তে আস্তে আমার প্রোডাকশন কমায় দিবে। সো এইটার জন্য কিছু গ্যাসটাকে পার্স করে ফেলতে হয়, যেখানে আর্গন থাকে, আহ মিথেন থাকে, এবং এই দুইটা থেকে আমাকে হচ্ছে যে আহ এই দুইটা থেকে আমাকে তোমার, যখন আমি পুরো গ্যাসটা অনলি 3%, আমার যে সার্কুলেশন হয় এখানে সিনথেসিসটা 3% গ্যাসটা আমরা পার্স করে ফেলি, যেখানে হচ্ছে যে যে গ্যাসটা আমার আসতেছে নতুন করে, যেটা মিথেন এবং আর্গন নতুন করে আসতেছে, ঠিক সেই পরিমাণটাই আমরা আলাদা করে ফেলি। ফলে পুরো প্রসেসে এটার অ্যাকুমুলেশনের সুযোগ পায় না। এখন আমি যখন আলাদা করি তখন সেখানে আমার হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, আবার অ্যামোনিয়া আছে। সো আমরা একটা নেক্সট একটা সেকশন আছে যেখানে আমরা এই অ্যামোনিয়াটাকে রিকভার করি, জাস্ট অ্যামোনিয়াটাকে অ্যাবজর্ব করি, অ্যাবজর্বার আছে, এবং স্ট্রিপ আউট করি। CO2 রিমুভালের। এখন আমি অ্যামোনিয়াটাকে আলাদা করে নেওয়ার পরে আবার সিবির দিলে এখান থেকে চলে যেতে হবে। যাও, এটা নিয়ে চলে যাও। অ্যামোনিয়াটা আলাদা করে নেওয়ার পরে আমার এখানে হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে। যাও, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, এই অংশটাকে আমাদের তখন আমাদের ইউটিলাইজ করতে হয়। আমরা এই হাইড্রোজেনটাকে আলাদা করি, যেটাকে হাইড্রোজেন রিকভারি ইউনিট বলা হয়। এখানে জাস্ট খুবই খুবই ছোট ছোট একদম মাইক্রন লেভেলের হচ্ছে আহ কাইন্ড অফ ছাঁকনি থাকে। এখান দিয়ে হাইড্রোজেনটা বের হয়ে যায় এবং অন্যদিকে নাইট্রোজেন, অ্যামোনিয়া, কিছু হাইড্রোজেন এটা চলে যায়। এইটাতে আমার পুরো প্রোডাকশন অলমোস্ট 2%-এর মতো প্রোডাকশন বাড়ায় দেয়। যদি আমরা এই গ্যাসটা অ্যাবজর্ব করতে না পারতাম, অলমোস্ট 2% আমাদের প্রোডাকশন কমে যেত। ওকে, এখন আসো, এই হাইড্রোজেনটাকে আলাদা করে নেওয়ার পরে আমার যে গ্যাসটা থাকে, যেটাকে অফ গ্যাস বলে, এবং এটাও বেশ একটা উম, পরিমাণে, বেশ ভালো পরিমাণে। এই অফ গ্যাসটা আমরা কি করি, গ্যাসের মধ্যে আছে কিছুটা হাইড্রোজেন, কিছুটা নাইট্রোজেন, কিছুটা অ্যামোনিয়া এবং কিছুটা আর্গন। এটাকে আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে অনেক ফ্যাক্টরিতে বাইরে ছেড়ে দেয়। আমাদের ফ্যাক্টরিতে যেটা করা হয়, এটাকে বাইরে না ছেড়ে দিয়ে এইটাকে আমরা প্রাইমারি রিফর্মালের ফুয়েল হিসেবে ইউজ করি। তোমাদের মনে আছে আমাদের রিফর্মিং এ আমরা একদমই শুরুতে বলেছিলাম যে ন্যাচারাল গ্যাস ফুয়েল এবং অফ গ্যাস ফুয়েল। সো এই অফ গ্যাস ফুয়েলটা এখান থেকে যায়। ওকে, ওকে, আমরা অলমোস্ট শেষে চলে আসছি। আমাদের ফ্যাক্টরিটাকে গ্রিন ফ্যাক্টরি বলা হয়। এটা কারণ হচ্ছে আমাদের প্রাইমারি রিফর্মারে যে ফ্লু গ্যাসটা হয়, প্রাইমারি রিফর্মারে যে ফ্লু গ্যাসটা হয়, সেই ফ্লু গ্যাসটা থেকে আহ হচ্ছে আমরা এখানে এটা অন্য সব ফ্যাক্টরি গুলা থেকে এটা জাস্ট এয়ারে ছেড়ে দেওয়া হয়। আমাদের এখানে যেটা করা হয়, এই ফ্লু গ্যাসের মধ্যে তো আমার কার্বন ডাইঅক্সাইড আছে, যেটা খুবই ভ্যালুয়েবল, কারণ আমি ন্যাচারাল গ্যাস দিয়ে প্রাইমারি রিফর্মারে ফুয়েলিং করেছিলাম। তো এই ফ্লু গ্যাসে অলমোস্ট আমার 6%, 6 থেকে 8% কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা হাইলি ভ্যালুয়েবল। সো এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা আলাদা করি। সেম প্রসিডিউর আমরা যেটা CO2 রিমুভালে পড়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড রিমুভালে একটা অ্যাবজর্বার থাকে, সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে অ্যাবজর্ব করি। আর একটা স্ট্রিপার থাকে যেখানে আমরা জাস্ট আলাদা করি, আর কিছু না, অলমোস্ট সেম প্রসিডিউর। এখানে জাস্ট একটা ভিন্ন সলিউশন থাকে। এই তো মোটামুটি এভাবে আমার এখানে কার্বন ডাইঅক্সাইডটাকে আলাদা করে নেওয়া হয়। এবং এই কার্বন ডাইঅক্সাইডটা অলমোস্ট আমার 10%, ওকে আমি আসছি আপু, 10% প্রোডাকশন বাড়ায় দেয়। অলমোস্ট 10% ইউরিয়া প্রোডাকশনের জন্য প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড আমরা এখান থেকে আমরা পাই। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল পুরো প্ল্যান্ট নিয়ে আইডিয়া। আর আমি, ওকে, এখানে তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্টিম ব্যালেন্স, আমরা বলি স্টিম জেনারেশন। আমাদের যে টোটাল
500 টন স্টিম প্রডিউস হয়, তার মধ্যে 300 টন স্টিম আমরা এখান থেকে প্রডিউস করি। সো সেইটা হচ্ছে বেস্ট আমরা করি। আমাদের একটা বয়লার থাকে, 3টা বয়লার এখানে থাকে, যেখান থেকে আমরা অলমোস্ট 300 টন স্টিম পাই। এখন হচ্ছে এত স্টিম আমরা কেন দরকার হয়, এটা হচ্ছে আমাদের 100 টন স্টিম আমাদের প্রসেসে লাগে। বাকি স্টিম গুলো আমাদের এখানে যেটা থাকে তোমার প্রচুর হাই হচ্ছে ক্যাপাসিটির টারবাইন আছে এখানে, কম্প্রেসর আছে। লাইক আমাদের এখানে যে সিনথেসিস গ্যাস কম্প্রেসর আছে, যেটাকে আমার অ্যামোনিয়া কনভার্সনের জন্য দরকার হয়, এটাতে এতটুকু ইলেকট্রিসিটি লাগে। অলমোস্ট একটা ডিস্ট্রিক্টে যে পরিমাণ পাওয়ার কনজাম্পশন হবে, অলমোস্ট সেই পরিমাণ পাওয়ার কনজাম্পশন আমি যদি ইলেকট্রিসিটিতে চালাইতাম, এই পরিমাণ পাওয়ার কনজাম্পশন আমার এখানে লাগতো। সো এটা খুব হাইলি ব্যয়বহুল ইস্যু। সো আমরা এখানে টারবাইন, স্টিম দিয়ে টারবাইন ঘুরাই, সেই টারবাইন দিয়ে আমরা কম্প্রেসরের ব্লেড ঘুরাই এবং এভাবে প্রেসারাইজ করি। সো এখানে আমরা 3 ধরনের স্টিম ইউজ করি। একটা হচ্ছে হাই প্রেসার স্টিম, একটা মিডিয়াম প্রেসার স্টিম, একটা লো প্রেসার স্টিম। সো আমাদেরকে এটা একটা ব্যালেন্স করতে হয়, এবং এই স্টিম গুলা দিয়ে কোনোটাতে হাই প্রেসার স্টিম লাগে কোনো টারবাইনে, কোনোটাতে মিডিয়াম প্রেসার লাগে, কোনোটাতে লো প্রেসার লাগে। সো এইটাতে আমি এত বেশি ডিটেলস এর ধারণা আসলে আমরা এই মুহূর্তে যাব না। একটা জাস্ট সিম্পলি একটু বলে রাখলাম, তোমরা নেক্সট যখন ফ্যাক্টরি গুলোতে আসবা বা ফ্যাক্টরিতে জব করবো, তখন হয়তো টারবাইন নিয়ে এগুলো নিয়ে আরো বেটার আইডিয়া পাবা। তো, এই হচ্ছে মোটামুটি ওভারঅল কথাবার্তা। ফাইনালি দানাদার সার হয় এবং সার দেওয়ার পরে এরকম ফসল হয়। ওকে, এই হচ্ছে আমার গল্প। প্রত্যেকবার যেটা হয় রাজনৈতিক নেতাদের মতো, যে শুরুর দিকে ধীরে ধীরে, শেষের দিকে হচ্ছে একটু দ্রুততার সাথে শেষ করতে হয়। ওকে ফয়সাল, আমার মনে হয় যে আমার অংশটা আমি শেষ করলাম। দেন তোমার বা তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেই দিকে যেতে পারি। আচ্ছা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা ভাইয়ের কাছে কোনো কিছু যদি জিজ্ঞাসাও থাকে, তোমরা করতে পারো পার্সোনালি, এটা ওপেন স্পেস। তোমরা ভাইয়ের জন্য, ভাইয়ের সাথে যদি মানে কোনো কিছু জানার থাকে, কোশ্চেন করতে পারো। আচ্ছা ভাইয়া, মনে হয় আহ সীমান্ত, তোমাদের কারো কোশ্চেন নাই কোনো? স্যার কেউ তো কিছু বলতেছে না। স্যার আমার আচ্ছা। একটা কোশ্চেন আছে এর স্যার। মানে হচ্ছে সব ক্লিয়ার, অথবা হচ্ছে যে অনেক বেশি তথ্য দেওয়া হয়েছে, যেটার জন্য খুবই হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, কনজাস্টেড আমি হয়ে একটা যাচ্ছে। কোশ্চেন আছে স্যার। আচ্ছা, হ্যাঁ প্লিজ। হুম, স্যার বলছিলাম যে আপনাদের হচ্ছে এখানে এই যে বেনফিল প্রসেস, এটা তো ইউজ করা হয় নাকি? আমাদের এখানে বেনফিল্ড ইউজ করা হয় না, আমাদের এখানে এমডিইএ ইউজ করা হয়, ও মিথাইল ডাই ইথানল অ্যামিন। এটা একটু ডিফারেন্ট সলিউশন, বাট বেনফিল্ডের চেয়ে বেটার। ও আচ্ছা আচ্ছা স্যার, মিথাইল ডায়ামিন, এমডিই এটা। রাইট, রাইট। আমি আচ্ছা আমাদের আচ্ছা প্রেজেন্টেশনটা আমি ফাসলকে শেয়ার করে রাখলাম, তোমাদের সাথে শেয়ার দিলে হয়তো তোমরা সেটা ডিটেলস মোটামুটি একটু আইডিয়া পাবা। যেটা আমি প্রেজেন্টেশন দিলাম, এটা অলরেডি আমি দিয়ে দিচ্ছি। ওকে। ভাইয়া, এমনি হচ্ছে আমি তো আসলে ক্লাস তো আসলে খুবই এনজয় করতেছিলাম। তো হচ্ছে যেটা হচ্ছে যে ভাই, আমার যে ব্যক্তিগত অনুভূতি, যে এই যে ভাই আপনাদের সাথে হচ্ছে আমাদের একটা ইন্টারাকশন হলো, এইটা আসলে ভাইয়া যেন ফিউচারও ইনশাল্লাহ কন্টিনিউশন থাকে। তো এইটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে। আর হচ্ছে ব্যক্তিগতভাবে ভাইয়া, যেহেতু মানে আমি হচ্ছে গ্যাস ফিল্ডে ছিলাম ভাইয়া, আপনি আপনি হয়তো বা জানেন। হ্যাঁ, তো এখানেও আমাদের হচ্ছে ওই যে সিআরইউ ছিল, ক্যাটালাইটিক রিফর্মিং ইউনিট, অনেকটা রিফাইনারি পেট্রোম্যাক্স এর মতোই আর কি, সিলেট গ্যাস ফিল্ডের। তো যেটা হয়েছে যে ভাই, আমরা অনেক সময়, আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফে ছিলাম, তো অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা আসলে বুঝতাম না স্যাররা আসলে মানে কোন দিক থেকে কিভাবে যাচ্ছে। তো আমি চেষ্টা করছি যে আমার স্টুডেন্টরা যেন লিস্ট এই ফিলিংসটা পায়, আচ্ছা মানে হোয়ার দে আর গোয়িং, এবং কোন একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টের সাথে হচ্ছে মানে লিস্ট কথা বলা, বা তার যে বোঝানোর স্টাইল বা এইটা যেন পায়। তো সেই জন্যই আসলে ভাইয়া এইটা অ্যারেঞ্জ করা। এবং আসলে আমি ভাইয়া মানে আপনার ক্লাস তো আসলে আলহামদুলিল্লাহ মানে আমি খুবই এনজয় করছি পুরোটা টাইমই। আমি যদিও ওদেরকে পড়াইছি, আমার মনে হচ্ছে আমি আবার নতুন করে শিখলাম আর কি অনেক কিছু। তো এটা হচ্ছে ভাইয়া আমার অনুভূতি আর কি। তো ভাইয়া এমনি আহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর হচ্ছে ভাইয়া যদি রেকর্ডিংটা হচ্ছে মানে আমাকে দিয়ে দেন, আমিও হয়তো বা ওদেরকে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো আর কি।
ওকে ফয়সাল, ঠিক আছে, আমি জাস্ট 2 মিনিটে কথা বলে শেষ করব। আমার মনে হয় যে আমি তোমার আরো কথা শুনলে আমার ভালো লাগতো, বাট আমার নামাজের টাইম হয়ে গেছে। আমি জাস্ট দুই ভাইয়া মিনিট সেম ভাই, আমাদের এখানে 7:30 আর কি। কয়েকটা জি। কথা বলে যা শেষ করবো 20 মিনিট বাদে। আচ্ছা, প্রথমত তোমাদের সবাইকে ধন্যবাদ, আমি খুব ভালো একটা টাইম এনজয় করেছি। একটু প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে গেলে কিছুটা লার্নিং এর সুযোগ হয়, এটা আমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স। ওকে, তো হচ্ছে আমি প্রেজেন্টেশনটা যেটা দিয়েছি এটা তো পিডিএফ শেয়ার করলাম। কারো যদি কোশ্চেন থাকে ডিরেক্টলি আমাকে অথবা তোমার থ্রুতে আমাকে জিজ্ঞেস করলে আমি অলওয়েজ ওয়েলকাম করব। সেকেন্ড হচ্ছে, তোমাদের যদি সুযোগ থাকে এখানে এই ফ্যাক্টরিতে ঘুরে যাওয়ার, হয়তো 5 জনের একটা টিম, ইভেন অফিসিয়ালি হচ্ছে পুরো টিম, এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। এটা সুযোগ তোমরা নিতে পারো। আর হচ্ছে যে লাস্ট 1 মিনিটে আমি শেষ করব হচ্ছে দুই একটা পরামর্শ দিয়ে। সেটা হচ্ছে যে এটা একটু তাত্ত্বিক মনে হইতে পারে। এতদিনে আমার কাছে যেটা মনে হয়, তোমাদের যদি কারো হচ্ছে গভর্নমেন্ট জবের ইচ্ছা থাকে, বেটার এখন থেকে চেষ্টা করা, খুব বেশি দেরি না করে শুরু থেকে এটা জয়েন করে ফেলা, আমার মতো 5 বছর দেরি না করে। কারণ হচ্ছে এখানে প্রমোশন দিতে হবে এবং পুরো সিরিয়ালি পিছিয়ে যাবা। সো শুরু থেকে প্ল্যানিংটা ঠিক করে ফেলা, গভর্নমেন্ট জবে নিয়োগ থাকলে শুরু থেকে, হায়ার স্টাডির প্ল্যান থাকলে ওকে আগে থেকেই। ওকে, সো কে কোন দিকে যাওয়ার চিন্তা করবে এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বাট এই প্ল্যানিংটা শুরু থেকে করে ফেললে বেটার। এটা তোমাদেরকে হেল্প করবে। আর ব্যক্তিগতভাবে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের একটা সময় স্যাচুরেশন চলে আসে, আমরা নতুন কিছু শিখতে চাই না, বাট আমাদের সবসময় একটু নতুন কিছু শেখার, নতুন ফ্যাক্টরি গুলা দেখার, ইভেন সেটা আমাদের সাথে রিলেটেড নাও হইতে পারে ইত্যাদি, সুযোগ পাইলে তোমরা এগুলাতে এনজয় করো। এই ভাইয়া একটা জাস্ট জানার জন্য, সেটা ওকে, হচ্ছে যে ভাই আপনাদের প্ল্যান যদি আমরা খুলনা থেকে ঘোড়াশাল, আমরা কি আসলে একদিনের ট্যুর আসলে কতটুকু পসিবল, বা মানে দেখা, জাস্ট এখন তো ওরা পুরো প্রসেসটা পড়ে ফেলছে। একদম সকালে রওনা দিলে তোমরা যদি পদ্মা সেতু হয়ে আসো তাইলে মোটামুটি তোমার এখানে 4.5 থেকে 5 ঘন্টা সময় লাগবে ফ্যাক্টরিতে পৌঁছতে। সো আচ্ছা একদম ভাই, আমরা যদি ভোর 5টায় রওনা দিই তার মানে 10টার মধ্যে আমরা ওখানে চলে যাব। এটা পসিবল, পসিবল, পসিবল। আচ্ছা, ওকে ওকে। তো ঠিক আছে ভাইয়া ঠিক আমরা। আছে, আমরা ইনশাল্লাহ ভাইয়া, এটা আমাদের প্ল্যানিং এ থাকলো ইনশাল্লাহ ভাইয়া, আমি চেষ্টা করব ওদেরকে নিয়ে। আমরা কিছুদিন আগে পেট্রোম্যাক্স রিফাইনারিতে গেছিলাম, ও আচ্ছা। এটা বেশ ভালো ট্যুর, একটা ট্যুর হয়েছে। হুম, আমিও ইনশাল্লাহ ভাই ঘোড়াশালা আসার অবশ্যই চেষ্টা করব, ওকে, যেহেতু ওদের এখন মোটামুটি পড়া হয়ে গেছে আর কি। হ্যাঁ, জি। ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাঝখানে আমার বাচ্চারা একটু ডিস্টার্ব করছে, এই জন্য দুঃখিত। তোমাদের জন্য ব্যক্তিগত লাইফে, প্রফেশনাল লাইফে শুভকামনা রইলো। সবাই জীবনের বেস্টটা করো এই প্রত্যাশা রইলো। আমার জন্য দোয়া প্রার্থী, দোয়া করবা আমরা যেন, আমি যেন সৃষ্টিকর্তার সন্তুষ্টির পথে চলতে পারি। তোমাদের জন্য একই দোয়া থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।